না। গতকাল আপনার স্থানাঙ্ক জ্যামিতি পড়েছে এবং ক্লাসটা শুরু করে দিচ্ছি। কেমন রাত হয়ে যাচ্ছে অনেক। জ্যামিতি আমরা করবো, ত্রিকোণমিতি পড়ার আগে আমাদের জানতে হবে, দেখেন আমাদের কিছু জিনিস জানতে হবে। আমাদের সমকোণ সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। কেমন সমকোণ সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। দেখেন এখানে সেই সমকোণের পরিচয়গুলো আমরা একটু শিখি। এটা একটা সমকোণ, এই সমকোণের ত্রিভুজ যার এই যে বি কোণ যেটা, সেটা হচ্ছে আমাদের সমকোণ। কেমন সমকোণ মানে হচ্ছে এটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। কোনো একটা ত্রিভুজের একটা কোণ যখন 90 ডিগ্রি হয় তখন তাকে সমকোণের ত্রিভুজ বলে। কেমন এখন এই সমকোণের ত্রিভুজের আমরা তিনটা বাহু দেখতে পাচ্ছি। এই তিনটা বাহুর তিনটা পরিচয় আছে। প্রথমত এই যে সমকোণের যে বিপরীত বাহু যেটা আছে, অর্থাৎ এই যে এই বাহুটা, এটাকে বলা হয় অতিভুজ। কি বলা হয়? এটাকে বলা হয় অতিভুজ। কেমন এবার এই যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, সেটা হচ্ছে এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ হচ্ছে সমকোণটাই, আর বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজটাই। কেমন এখন বাকি যে দুটো বাহু আছে দেখেন, বাহু এদের যেকোনো একটা আমরা বলতে পারি সমকোণের সংলগ্ন দুটো বাহু। কেমন এই সমকোণ সংলগ্ন দুটো বাহু, এদের পরিচয় নির্ভর করে আমরা এখানে কোন সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করছি তার উপর। কেমন এখন দেখেন মনে করেন আমি এই যে এটা যদি আমরা সূক্ষ্মকোণ, এই কোণ সি, যে এই কোণটা যদি আমরা কাজ করি, তখন এই ঠিক বিপরীত কোণ দিকে যে বাহুটা আছে কি আছে, অর্থাৎ সূক্ষ্মকোণের ঠিক বিপরীতে যে বাহুটা আছে এটাকে বলা হয় লম্ব। কি বলা হয়? এটাকে বলা হয় লম্ব। কি বলা হয় এটাকে? আচ্ছা কলমের খালি নাই, আপনার এটাকে বলা হয় লম্ব। অর্থাৎ সূক্ষ্মকোণের ঠিক বিপরীতে যে বাহুটা থাকে তাকে বলা হয় লম্ব, আর সূক্ষ্মকোণের সাথে লাগানো যে বাহুটা থাকে সেটাকে বলা হয় ভূমি। কি বলা হয়? ভূমি। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ, আর সূক্ষ্মকোণের ঠিক বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব। সূক্ষ্মকোণের সাথে লাগানো যে বাহু সেটাকে বলা হয় ভূমি। এখন এটা হচ্ছে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি। এই সেম ত্রিভুজ দেখেন, এই সেম ত্রিভুজের মধ্যে সেই ত্রিভুজে যখন আমি এই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করবো, দেখেন এই যে আমি যখন এই সমকোণ, এটা কিন্তু সমকোণই থাকতেছে এবং এটা কিন্তু অতিভুজই থাকতেছে। কি থাকতেছে? এটা আমাদের অতিভুজই থাকতেছে। ঠিক আছে, কিন্তু যদি আমি এই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করি, তাহলে এর ঠিক বিপরীতে কোন বাহুটা আছে বলুন? এই বাহুটা আছে না, অর্থাৎ বিসি বাহুটা আছে, তখন এটা হয়ে যাবে আমাদের লম্ব। কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের লম্ব, আর সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহু আছে সেটা হয়ে যাবে আমাদের ভূমি। ঠিক আছে, অর্থাৎ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কিন্তু সেম, শুধুমাত্র কোন সূক্ষ্মকোণটা দিয়ে কাজ করতেছি আমরা এখানে। এটাও একটা সূক্ষ্মকোণ সি, এটাও একটা কি সূক্ষ্মকোণ। যে সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব তার উপর বেস করে আমাদের লম্ব এবং ভূমি এদের পরিচয়গুলো কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কেমন এখন আমরা লম্ব এবং ভূমি অতিভুজ এগুলো শিখে ফেললাম। এগুলো শিখে ফেললে আমাদের পিথাগোরাসের একটা উপপাদ্য আছে, এটাও আমাদের এখানে কাজে আসবে। পিথাগোরাসের উপপাদ্য একটু লিখি। সেটা বলতেছে, দেখে সেটা বলতেছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, এই যে অতিভুজ যেটা, এটার উপর যদি আমি একটা বর্গ আঁকতাম, তখন তার যে ক্ষেত্রফলটা থাকতো সেই ক্ষেত্রফলটা এই যে দুটো বাহু আছে এই দুটো বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের যোগফলের সমান। ঠিক আছে, অর্থাৎ অতিভুজের উপর স্কয়ার দিলে যা হয় সেটা এই বাহু এবং এই বাহুর উপর স্কয়ার দিলে যা হয় তার যোগফলে সমান হবে। এটাই হচ্ছে আমাদের কি পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, তো এটা আমাদের অনেক কাজ আসবে, আমাদের অঙ্কের মধ্যে অনেক কাজে আসবে। আমরা একটু পরে দেখবো। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো শিখবো। এই তিনটা বাহু আছে, এই তিনটা বাহুর উপর যে কোনো দুইটা বাহুর অনুপাত নিয়ে নিয়ে ত্রিকোণমিতিতে 6টা অনুপাত আমরা ব্যবহার করি। ঠিক আছে, কয়টা অনুপাত? 6টা অনুপাত। তো সেই 6টা অনুপাত আমরা পড়ার আগে আগে বলেন যে এই যে পরিচয়গুলো লিখলাম, সূক্ষ্মকোণের উপর নির্ভর করে যে লম্ব এবং ভূমির পরিচয়টা চেঞ্জ হয়ে যায়, সেটা বুঝতে পারছেন কিনা বলেন? এটুকু যেটা বললাম সেটা বুঝতে পারছেন কিনা?
বলেন যে আমি এতক্ষণ যে সূক্ষ্মকোণের উপর নির্ভর করে যে পরিচয়গুলো বললাম, অর্থাৎ কোন বাহুটা লম্ব হবে কোন বাহুটা ভূমি হবে, এতটুকু বুঝতে পারছেন কিনা? এতটুকু বুঝতে পারলে আমি অনুপাতগুলোতে যাব। আচ্ছা, অনেকে ক্লাস করতেছেন, 149 জন আসছেন এই মুহূর্তে। তাদের মধ্যে অ্যাটলিস্ট যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছে একটু বলেন যে আমি এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা। এতটুকু ক্লিয়ার হলে আমি পরের অংশে যাব। আচ্ছা, আশা করা যায় এতটুকু আমরা ক্লিয়ার হয়েছি। কেমন? এখন আপনার দেখেন আমাদের যে অনুপাতগুলো সেগুলো একটু লিখি আমি। আমাদের একটা অনুপাত আছে কি, সাইন থিটা। দেখেন একটা অনুপাত আছে আমাদের কি, সাইন থিটা, আরেকটা আছে কস থিটা, এরপর আছে কি সেক থিটা, তারপর আছে টেন থিটা, এরপর কট থিটা, এবং লাস্ট আছে কোসেক থিটা। কি আছে? এই কোসেক থিটা। অর্থাৎ কোন সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করতেছি সেটার উপর বেস করে আমাদের এগুলো সবগুলো কিন্তু এক একটা অনুপাত। এই 6টা অনুপাতকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। কি বলা হয়? ত্রিকোণমিতিক অনুপাত। এখন এই ত্রিভুজ থেকে এদের মান বের করা যায়। কি করা যায়? এদের মান বের করা যায়। এদের মান বের করার আগে আমি জাস্ট তিনটা লিখতেছি এখানে, সাইন, কস এবং টেন। এই তিনটা শিখি আমরা আগে। কেমন? এই যে এদের যে অনুপাত বলতেছি না আমি বারবার, এই মনে করেন সাইন থিটা, এই অনুপাতটা বের করার জন্য কিভাবে বের করবো দেখেন। আমি প্রথমে লিখে দিচ্ছি, পরে আমি তার মনে রাখার এটা বলবো। কেমন? তাহলে আমি প্রথমে লিখতেছি কি দেখেন, আমি এখানে লিখতেছি সাইন থিটার ওখানে লিখতেছি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব ডিভাইড বাই অতিভুজ লিখলাম। ঠিক আছে? এরপরে অর্থাৎ দেখেন একটা ত্রিভুজের মধ্যে যদি আপনার লম্বের মান দেওয়া থাকে এবং অতিভুজের মান যদি আপনার দেওয়া থাকে, তাহলে আপনি এই সূক্ষ্মকোণের সাপেক্ষে সাইনের মান, অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে সাইন 30 ডিগ্রির মান কত হবে সেটা আপনি বের করতে পারবেন। এবং এরপরে কস থিটা হচ্ছে কি দেখেন, কস থিটা হচ্ছে কি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এরপরে লাস্ট হচ্ছে আপনার টেন থিটা। টেন থিটা হচ্ছে কি লম্ব ডিভাইডেড বাই ভূমি। ঠিক আছে? এই তিনটা অনুপাত দেখেন, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। তাই আমি বলতে পারি লম্ব এবং অতিভুজের অনুপাত হচ্ছে সাইন থিটা, ভূমি এবং অতিভুজের অনুপাত হচ্ছে কি কস থিটা, টেন থিটা হচ্ছে লম্ব এবং ভূমি আপনার অনুপাত। কেমন? এখন আপনি দেখেন এদের এই অনুপাতগুলো মনে রাখার জন্য আমরা একটা শর্টকাট শিখবো। দেখেন এটা আমি লিখলাম লতি, লিখলাম লতি, এটা লিখলাম ভূতি, এবং এটা লিখলাম লঘু। ঠিক আছে? দেখেন তাহলে আমরা মনে রাখবো কি সাইন থিটা, কস থিটা, টেন থিটা, এরকম ক্রমটা মনে রাখবো। আর এখানে মনে রাখবো লতি, ভূতি, লঘু। লতি মানে দেখেন লম্ব থেকে আসছে ল, আর অতিভুজ থেকে আসছে তি। তারপরে লতি মানে লম্ব ডিভাইড বাই অতিভুজ। ভূতি মানে হচ্ছে কি ভূমি ডিভাইড বাই অতিভুজ, এই যে ভূমির ভূ, অতিভুজের তি, ভূতি। আর লঘু হচ্ছে কি লম্বের ল, ভূমির ভূ। লঘু মানে হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি। এই যে শর্টকাট, এই যে লতি, ভূতি, লঘু, এই তিনটা শব্দ বা প্রতীক আমরা মনে রেখে আমরা সাইন থিটা, কস থিটা, টেন থিটা এগুলো কিভাবে বের করবো সেটা মনে রাখবো। কেমন? তাহলে আমরা এই ক্রমটা মনে রাখবো সাইন, কস, টেন, আর এদিকে মনে রাখবো লতি, ভূতি, লঘু। অর্থাৎ সাইন থিটার জন্য লতি, কস থিটার জন্য ভূতি, আবার টেন থিটার জন্য লঘু। আর লতি মানে লম্ব বাই অতিভুজ, ভূতি মানে ভূমি বাই অতিভুজ, আর লঘু মানে লম্ব বাই ভূমি। ঠিক আছে? এতটুকু আমরা জানলাম। এটা জানলে দেখেন আমাদের অনুপাত বলছে আমরা 6টা, এখানে আমি কয়টা লিখছি? 3টা লিখছি। কয়টা লিখছি? 3টা। তাহলে বাকিগুলা কি দেখেন, সাইন থিটার সাথে সাইন থিটা, দেখেন আমি এখানে কিছু সূত্র লিখতেছি। দেখেন সাইন থিটা, সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা। কি লিখলাম? 1 বাই কোসেক থিটা। অর্থাৎ এই সাইন থিটা এবং কোসেক থিটা পরস্পর একটা আরেকটার বিপরীত। ঠিক আছে? একইভাবে আপনি লিখতে পারেন কোসেক থিটা সমান 1 ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে এখন আপনি বলেন তো সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় এবং এই উল্টাইলে যদি কোসেক থিটা পাওয়া যায়, তাহলে বলেন তো কোসেক থিটা সমান কি হবে? নিশ্চিতভাবে অতিভুজ ডিভাইড বাই লম্ব। সেটা তো মনে রাখার দরকার নাই, তাই না? সেটা মুখস্থ করতে হবে না। আপনি শুধু লতি, ভূতি, লঘু মনে রাখবেন এবং সাইন থিটার বিপরীত যে কোসেক থিটা এটা মনে রাখবেন। কেমন? তাহলে আপনি এখানে একটা সূত্র, যে এটা একটা সূত্র হয়ে গেল। এরপরে দেখেন আবার একইভাবে কস থিটা কিন্তু এটা বিপরীত অনুপাত আছে, সেটা হচ্ছে সেক থিটা। মনে রাখবেন কস থিটা এবং সেক থিটা হচ্ছে একে অপরের বিপরীত। এই যে একইভাবে আপনি লিখতে পারেন সেক থিটা সমান 1 ডিভাইডেড বাই কস থিটা, এটা লিখতে পারেন। এরপরে টেন থিটার বিপরীত হচ্ছে কি দেখেন, টেন থিটার বিপরীত হচ্ছে কি আমাদের টেন থিটা সমান হচ্ছে কি 1 ডিভাইডেড বাই কট থিটা।
তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম বলুন তো? আমরা শিখলাম প্রথমে sin থিটা cos থিটা tan থিটা এই তিনটে কিভাবে বের করতে হবে। একটা ত্রিকোণমিতিক সমকোণী ত্রিভুজ আপনাকে দিয়ে দিলে সেখান থেকে একটা সূক্ষ্মকোণের মান দিয়ে দিলে সেই সূক্ষ্মকোণের সাপেক্ষে এই sin থিটা cos থিটা tan থিটা কিভাবে বের করব, কোন কোন অনুপাত দিয়ে বের করব সেটা আমি এখানে লিখলাম এবং বলে দিলাম সাথে সাথে বাকি যে তিনটে অনুপাত আমরা জানি না সেই তিনটা কেমনে বের করব। যেমন কোসেক থিটা আমি তো জানি না, ঠিক আছে, কিন্তু কোসেক থিটা যে sin থিটার বিপরীত সেটা তো জানি। তাহলে sin থিটার মনে মনে sin থিটা যা হবে তাকে ঠিক উল্টাই দিলে কি পাওয়া যাবে, কোসেক থিটা পাওয়া যাবে। একইভাবে sin cos থিটার উল্টা হচ্ছে কি sec থিটা, অর্থাৎ cos থিটা এবং sec থিটা একে অপরের বিপরীত। tan থিটার বিপরীত হচ্ছে কি cot থিটা, tan থিটা সমান 1/cot থিটা। এতটুকু বুঝতে পারছেন কিনা বলে? অর্থাৎ কোন ত্রিভুজের মধ্যে যদি আমাদের এই বাহুগুলোর মান যদি আমরা জানি এবং সেখান থেকে যদি আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করতে বলা হয় তখন আমরা এই যে এই সূত্রগুলোর সাহায্যে, অর্থাৎ এখানে যে আমি লিখলাম sin থিটা cos থিটা tan থিটা এবং এদের বিপরীতগুলো যে লিখলাম এর সাহায্যে আমরা মানগুলো দিয়ে ত্রিকোণমিতিক অনুপাতের মান বিভিন্ন কোণের জন্য, ঠিক আছে, বের করতে পারবো কিনা। এখানে আমি আবার একটু মনে করে দিই, এই থিটা সূক্ষ্মকোণ যদি এটা নিয়ে কাউন্ট করি তখন এর বিপরীতে এটা লম্ব হয়ে যাবে, এটা ভূমি হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যদি আমি সূক্ষ্মকোণ এটা নিয়ে কাউন্ট করি তখন এর ঠিক বিপরীত বাহু যেটা সেটা হয়ে যাবে লম্ব, আর ওই সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহুটা থাকবে সেটা হয়ে যাবে ভূমি। আর অতিভুজ কিন্তু সবসময় সমকোণের বিপরীত বাহুটা কি থাকবে, অতিভুজ থাকবে। আর একটা কথা সেটা হচ্ছে কি, আপনার অতিভুজটাই হচ্ছে এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। এই কথাটা আমি কেন বললাম কিছুক্ষণ পরে বুঝতে পারবেন, আগে এতটুকু বুঝতে পারছেন কিনা বলে। এই যে sin থিটা cos থিটা থেকে শুরু করে আমি একদম 6টা ত্রিকোণমিতিক অনুপাত লিখলাম, এগুলো বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন তো? এখানে সূত্রগুলো বুঝতে পারলে হবে। সূত্র বোঝার পরে দেখবেন যখন আমরা অঙ্ক করতে যাব তখন দেখবেন আমাদের অঙ্কগুলো অনেকটাই সহজ অঙ্ক। এগুলো যদি ভালো মতো বুঝতে পারেন তাহলে দেখবেন যে অঙ্ক করতে গেলে আপনার অনেক ইজি হবে, কেমন? আচ্ছা, এতটুকু যাক, এটা মুছে দিই। এবার দেখেন আপনার এই যে tan থিটার যে সূত্রটা লিখছিলাম, দেখেন tan থিটার আরেকটা সূত্র আছে। আপনাদের sin থিটা cos থিটা পড়ছি না, সেই একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি আমাদের tan থিটার মানটা জানা থাকে অথবা sin থিটা cos থিটার মান যদি জানা থাকে সেখান থেকে আমরা tan থিটা বের করতে পারি। সূত্রটা হচ্ছে কি, tan থিটা ইকুয়ালস টু আপনার কি হবে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, ঠিক আছে। অর্থাৎ sin থিটাকে cos থিটার দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, tan থিটা পাওয়া যায়। তাহলে বলেন তো cot থিটা সমান কি হবে? আমরা জানি tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা। তাহলে এদেরকে যদি আমি এই যে হরকে যদি লব বানাই, লবকে যদি হর বানাই দেই, অর্থাৎ cos থিটার উপর উঠে দিলাম, sin থিটার নিচে নামাই দিলাম, তখন কি পেয়ে যাবো আমরা, cot থিটার মানটা পেয়ে যাবো, ঠিক আছে। cot থিটার সমান কি হবে, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এগুলো কোথায় কাজে আসবে আমি বলি, এগুলো আমরা দেখবো একটু করে একটা চার্ট বের করবো, ঠিক আছে। এদের মানগুলো অর্থাৎ বিভিন্ন কোণের মানের জন্য, অর্থাৎ 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি, এরকম বিভিন্ন কোণের মানের জন্য আমরা এই অনুপাতের মানগুলো বের করবো। তখন আমাদের এই সূত্রগুলো কাজে আসবে, কেমন? এখন এগুলো গেল, এরপরে কিছু অভেদাবলী আছে, কেমন? একটা অভেদাবলী দেখেন এরকম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান কত, 1, ঠিক আছে। আমরা ওই যে বীজগণিতিক এই সূত্রাবলীতে যেমন a প্লাস হোল স্কয়ার করি না, তাকে আমরা অভেদ বলি, ঠিক তেমনি এখানে ত্রিকোণমিতিক কিছু অভেদ আছে। সেই অভেদগুলো হচ্ছে কি, একটা হচ্ছে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এখান থেকে অঙ্ক করার সুবিধার্থে অনেক সময় কি করতে হয়, আমাদের শুধু sin স্কয়ার থিটার মান বের করতে হয়। তখন কি হবে, সেটার মান হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। অথবা শুধু আপনার cos স্কয়ার থিটার মান বের করতে বলা হয়, তখন কিভাবে করব, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। এবং আমি আগে সূত্রগুলো দেখাচ্ছি। এখন এই যে দুটি সূত্র লিখলাম, এগুলো কিন্তু মুখস্থ করার দরকার নেই। আপনি যদি এটা জানেন, এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 জানেন, সেখান থেকে জাস্ট পক্ষান্তর করে আপনি এটা বের করে নিতে পারবেন। সুতরাং এটা মুখস্থ করার দরকার নাই। তবুও আমি দেখালাম কিভাবে আসে। এই কিভাবে আরেকটা অভেদ আছে দেখেন, সেটা হচ্ছে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখান থেকেও কিন্তু আপনি চাইলে কি লিখতে পারবেন, আপনি লিখতে পারবেন। দেখেন আমি লিখলাম শুধু sec স্কয়ার থিটা সমান, লিখতে গেলে কি হবে, মাইনাস tan স্কয়ার থিটা পক্ষান্তর হবে, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা, এই একটা সূত্র হলো। অথবা যদি tan স্কয়ার থিটা যদি সরাসরি বের করতে চান তাহলে কি হবে, এটা পক্ষান্তর করলে কি হবে, 1টা এদিকে চলে আসবে, ঠিক আছে। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1। এই যে দুইটা সূত্র আমি লিখলাম, এগুলো কিন্তু এই যে 2 নম্বর যে অভেদ সেখান থেকে কিন্তু আসছে, কেমন? সুতরাং এগুলো আলাদা করে মুখস্থ না করলেও চলবে, জাস্ট এটা মনে রাখেন, এখান থেকে বাকি যে দুটো বের হয় সেগুলো বের করতে পারবেন, ঠিক আছে। এরকম আরেকটা অভেদ আছে দেখেন, অভেদটা হচ্ছে কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, কেমন? তাহলে এখান থেকে আপনি লিখতে পারবেন কি বলেন তো, একবার লিখতে পারেন cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, আবার লিখতে পারবেন cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা
মাইনাস 1, ঠিক আছে? আমি প্রত্যেকটা অবেদ লিখলাম, এই যে এটা একটা অবেদ, এটা আরেকটা অবেদ, এটা আরেকটা অবেদ। এই তিনটা অবেদ থেকে পরবর্তীতে যে এই দুটো সূত্র বের হয়েছে, এই দুটো সূত্র বের হয়েছে এবং এখানে এই দুটো সূত্র বের হয়েছে, ঠিক আছে? তো এই সূত্রগুলো আমাদের অঙ্কের মাঝখানে লাগবে। আমি আপাতত সূত্রগুলো পর্যন্ত আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। একটু পরে যখন আমি অঙ্ক শুরু করবো তখন দেখবেন যেগুলো আমাদের খুব ইজিলি আমাদের কাজে লাগবে, কেমন? এবং এগুলো জানা থাকলে আপনার জন্য অঙ্ক করাটা অনেকটাই সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন? আমাদের সূত্র মোটামুটি পড়া শেষ। যেগুলো আমাদের বিসিএস এর পরীক্ষাতে লাগবে, এর বেশি আপনার বিসিএস এর পরীক্ষাতে লাগবে না, এতটুকুই লাগবে সূত্র। এগুলো দিয়ে আপনি বিসিএস এর যে ম্যাথগুলো আসবে সেগুলো আপনি করতে পারবেন, কেমন? এরপর আমরা একটু উন্নতি গুণ অবনতি গুণ শিখবো, তারপর একটা চার্ট শিখবো। একটা চার্ট শিখে ফেললে তারপর আমরা অঙ্কে চলে যেতে পারবো, কেমন? এর চেয়ে বেশি কঠিন কিছু ত্রিকোণমিতিতে লাগবে না বিসিএস এ। এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন? যারা ক্লাসটা করতেছেন একটু রেসপন্স করেন, কেমন? আচ্ছা, সবাই মোটামুটি বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আমরা খুব দ্রুত ধরতে পারতেছি, কেমন? এগুলো যদি করতে পারেন দেখবেন যে আপনাদের আসলে খুবই সহজ মনে হবে। এখন আমি আপনাদেরকে একটা চার্ট দেখাচ্ছি। এই চার্টটা মনে রাখতে হবে, কারণ পরীক্ষা হলে আমাদের বিশেষ করে প্রিলিমিনারিতে আমাদের কোনো কি দেয় না, আমাদের কোনো আপনার ওই ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, কেমন? তাহলে 0 ডিগ্রি লিখলাম, 30 ডিগ্রি লিখলাম, 45 ডিগ্রি লিখলাম, 60 ডিগ্রি লিখলাম, এখানে 90 ডিগ্রি লিখলাম, কেমন? এদিকে আমি লিখলাম সাইন থিটা। এখানে বক্স করে ফেলি, এই যে বক্স, এই যে বক্স হয়ে যাচ্ছে, কেমন? আমি বক্সটা করতেছি, এই বক্সটা আপনারা বাসায় কয়েকবার করে প্র্যাকটিস করবেন, কেমন? তাহলে আপনাদের জন্য দেখবেন যে অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? এরপরে এই যে এখানে একটা বক্স রাখলাম, এখানে আরেকটা বক্স, এখানে আমি আরেকটা বক্স। আচ্ছা, এখানে দেখেন, এখানে লিখলাম cos থিটা, লিখলাম cos থিটা, এখানে লিখলাম tan থিটা, বাকি তিনটা লিখলাম না, কেমন? আমি বলছি কি, যদি আমি sin cos tan এর মান বের করতে পারি, এটাকে বিপরীত করে দিলে কিন্তু কি, এই যে sin কে উল্টা করলে cos থিটা পাওয়া যায়, আর cos কে উল্টালে কি পাওয়া যায়, আপনার sec পাওয়া যায়, tan কে উল্টালে cot পাওয়া যায়। সুতরাং এই তিনটা জানলে বাকি তিনটা আপনি বের করতে পারবেন। এখানে জাস্ট এই চারটা ভাষায় প্র্যাকটিস করার জন্য আপনাকে এই প্রথম লাইনের যে মানগুলা এগুলো মনে রাখতে হবে, কেমন? অর্থাৎ এখানে থিটার জায়গায় একবার 0 ডিগ্রি বসালে কি হবে, sin 0 ডিগ্রি মান, sin 0 ডিগ্রি মান হচ্ছে 0। এই যে প্রথম লাইনের মানগুলো এগুলো মনে রাখতে হবে, কিছুটা মনে রাখতে হবে, তাই না? পুরো চার্টটা আপনি তো মুখস্থ করতে হবে না, শুধু প্রথম লাইনটা মনে রাখলে বাকিগুলো আপনার নিজে থেকে বের করতে পারবেন। এই চার্টটা বাসায় কয়েকবার প্র্যাকটিস করলে পরীক্ষার হলে কোনো কারণে যদি আপনার কোনো একটা অনুপাতে, কোনো একটা নির্দিষ্ট কোণের জন্য কোনো একটা অনুপাতের মান আপনি যদি ভুলে গিয়ে থাকেন, যদি আপনার দরকার হয় তাহলে আপনি ছোট করে ইয়াটা প্র্যাকটিস করে নিলে আপনি বের করতে পারবেন, নির্ভুলভাবে বের করতে পারবেন, কেমন? তাহলে sin 0 ডিগ্রি মান কত 0, এবার থিটার জায়গায় 30 ডিগ্রি বসালে হয়ে যাবে কত, হাফ। কত হয়ে যাবে? অর্থাৎ sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 এবং sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। এই যে এই লাইন, এই জাস্ট এই মানগুলো একটু মনে রাখতে হবে। এই পাঁচটা মান আপনার মনে রাখতে হবে ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করার জন্য। যদি ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করতে দিই তাহলে আপনাকে কিছুই মনে রাখতে হতো না, কেমন? তাহলে কি বলছে, sin 0 ডিগ্রি মান 0, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 এবং sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। এই চারটা এই sin থিটার জন্য মানগুলো মনে রাখার পর cos থিটার জন্য কি করব দেখেন, জাস্ট এদিক থেকে sin থিটার জন্য এভাবে গেছি না, cos থিটার জন্য জাস্ট এই যে উপরের দিক থেকে মানগুলোকে এভাবে লিখে যাব। অর্থাৎ cos 0 ডিগ্রির মান হবে 1, কি হবে 1। sin 90 ডিগ্রির জন্য যে মান ছিল cos 0 ডিগ্রির মান হচ্ছে সেটা। এবার জাস্ট বিপরীত দিক থেকে লিখে দিই। এখানে কি আছে √3/2, এখানে √3/2 লিখে দেবো, এখানে 1/√2 থাকবে, এখানে হাফ থাকবে, এখানে 0 থাকবে, কেমন? তাহলে কি বলছি, জাস্ট cos sin থিটার জন্য যে মানগুলো এভাবে লিখছিলাম, আমি বাম থেকে ডানে লিখছিলাম, এবার cos থিটার জন্য ওই মানগুলোকে এই ডান থেকে বামে হিসাব করে এই ঘরে বসাই দিলেই আমার cos থিটার জন্য বিভিন্ন কোণের জন্য মানগুলো পেয়ে যাবো, কেমন? যেমন cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ এবং cos 90 ডিগ্রির মান হচ্ছে কত, 0। এখন আপনারা বলতে পারেন tan থিটার জন্য কি করব? আমরা একটু আগে শিখছিলাম, আমরা কি শিখছিলাম বলেন তো? আমরা শিখছিলাম tan থিটা সমান হচ্ছে কি বলেন তো, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, এটা শিখছিলাম না? এখন এই চার্টের মধ্যে আপনি দেখেন, আপনি sin থিটার মান জানেন, cos থিটার মান জানেন, তাহলে tan থিটার মান বের করতে করার জন্য কি করতে হবে, sin থিটা ডিভাইড বাই cos থিটা, অর্থাৎ sin 0 ডিগ্রির মান যেটা সেটাকে cos 0 ডিগ্রির মান দিয়ে ভাগ করলেই tan থিটার মান
tan 0 ডিগ্রি মান পেয়ে যাবো। যেমন দেখেন এখানে আমাদের যদি বের করতে বলা হয় tan 0 ডিগ্রি মান, তাহলে কি হবে sin 0 মান কত বলুন তো? 0 না, cos 0 মান কত? 1। তাহলে 0 ডিভাইডেড বাই 1, 0 কে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। অর্থাৎ tan 0 ডিগ্রি মান কত? 0। ঠিক আছে, 0 আসছে। কিভাবে আসছে আমি দেখাচ্ছি। এবার tan 30 ডিগ্রি মান কত বলুন তো? tan 30 ডিগ্রি মান হচ্ছে দেখেন 1/2 কে √3/2 দ্বারা ভাগ করলে হর যেহেতু সেম, 2 কাটাকাটি গিয়ে 1/√3 হয়ে যাবে। কত হয়ে যাবে? 1/√3। এটা কত হবে দেখেন, tan 45 ডিগ্রি মান মানে হচ্ছে কি sin 45 কে cos 45 দ্বারা ভাগ করলে যা হয় তাই। তাহলে 1/√2 কে 1/√2 দ্বারা ভাগ করলে কত হবে? 1 হবে। আর এখানে কি হবে, tan 60 ডিগ্রির মান হচ্ছে কি √3/2 কে 1/2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে হরে যেহেতু সেম জিনিস আছে, ওটা চলে গেলে √3/1, তার মানে √3। এরপরে দেখেন tan 90 ডিগ্রির মান কত? এখানে tan 90 ডিগ্রির মান কত বলতো? 1/0 না, আর 1/0 মান হচ্ছে অসংজ্ঞায়িত। কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে সেটা কি হয়ে যায়? আপনার অসংজ্ঞায়িত হয়ে যায়। এটা সংজ্ঞায়িত করা যায় না। তাহলে এটা কি হবে? অসংজ্ঞায়িত হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি কি বলছি, আমি কিন্তু tan থিটার জন্য কোনো মান আমি মুখস্থ করি নাই, এবং অঙ্ক করতে করতে অনেক সময় আমরা মেমোরাইজড হয়ে যাবে, সেটা অন্য কথা, কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই। আমি শুধু এই যে প্রথম সাইনের জন্য যে মানগুলো সেগুলো মনে রাখলে এখান থেকে বাকিগুলো বের করতে পারবেন। এখন মনে করেন আপনার এই কোসেক থিটার মান দরকার। কি দরকার? কোসেক থিটা। এই যে কোসেক থিটা, এই চার্টের মধ্যে আমার কোসেক থিটার মানগুলো দরকার। তাহলে কেমনে বার করবো বলেন তো? কোসেক থিটা মানে কি বলেন তো? কোসেক থিটা মানে হচ্ছে কি সাইনের বিপরীত না, সাইনকে উল্টাইলে কি হয়ে যায়? কোসেক থিটা হয়ে যায়। অর্থাৎ আমরা কি জানি, কোসেক থিটা সমান হচ্ছে কি দেখেন, কোসেক থিটা সমান, আমি এখানে একটু লিখি, কোসেক থিটা ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই সাইন থিটা না? অর্থাৎ সাইন থিটার মান যেটা, সেটাকে যদি উল্টাই দেই তাহলে কি হবে? কোসেক থিটা পাওয়া যাবে। এখন এখানে 0 আছে না, 0 নিচে মনে কি আছে? 1 আছে। এটা উল্টালে কি হবে? এটা উল্টালে হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 0, এরকম হয়ে যাবে না? 1 ডিভাইড বাই 0 মানে হচ্ছে কি অসংজ্ঞায়িত। 1 ডিভাইড বাই 0 মানে কি বলেন তো? অসংজ্ঞায়িত। এই যে অসংজ্ঞায়িত। কেমন? এরপরে আপনার কোসেক 30 ডিগ্রি মান কি হবে? এটা 1/2 উল্টালে যা হয় তা। তাহলে কত হবে? 1/2 উল্টালে কি হয়ে যায়? 2 হয়ে যায়। এবার এটা উল্টালে হয়ে যায় কত? √2। এটা উল্টালে হয়ে যায় 2 ডিভাইডেড বাই √3। আর 1 উল্টালে কি হয়? 1 এর নিচে 1 আছে, তার মানে উল্টালে 1 থাকবে। কি থাকবে? 1 থাকবে। ঠিক আছে, তার মানে এইভাবে আমি জাস্ট বাকিগুলো বের করতে পারতেছি। যদি আমাকে sec থিটা বের করতে বলে তাহলে আমি cos থিটার মানগুলো উল্টাই দিব। আর যদি cot থিটার মান বের করতে বলে তাহলে এই যে এখানে যা পাইছি tan থিটার জন্য যা পাইছি তাকে উল্টাই দিলে আমি বাকি মানগুলো পেয়ে যাব। এখন আমাদের বিশেষ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, এখানে এই যে বাকি যেগুলো লিখছি না, এগুলো দরকার হয় না। বেশিরভাগ সময় আমাদের এই sin cos tan ম্যাক্সিমাম এই তিনটার মানগুলো আমাদের দরকার হয়। সেজন্য আমি বাকিগুলো দেখাচ্ছি না, কিন্তু যদি কোনো কারণে দরকার হয়, এমসিকিউতে চলে আসে, তখন কিভাবে বের করবো, নির্ভুলভাবে কিভাবে বের করবো সেটা আমি দেখালাম। কেমন? এখানে আমি জাস্ট অঙ্কের সূত্রে প্রয়োগ দেখাইছি, কোনো ধরনের শর্টকাট আমি দেখাই না। কেমন? একদম বেসিক থেকে যেটা সেটা দেখাইছি। আমি আবার বলতেছি, sin থিটার জন্য মানগুলো আমাদের একটু মনে রাখতে হবে। যেমন sin 0 মান 0, sin 30 মান half, sin 45 মান 1/2, sin 60 মান √3/2, sin 90 মান 1। আর পদের বেলায় কি হবে? জাস্ট এগুলো উল্টাই এখানে লিখে দেব। যেই জিনিসটা খাবো সেটা ভালো করে খেতে হবে। ঠিক আছে, sin থিটা মান হচ্ছে sin থিটা বাই cos থিটা, তার মানে sin 0 ডিগ্রি মানকে cos 0 ডিগ্রি মান দ্বারা ভাগ করলে শসা দাওনি কেন? শসা দাওনি কেন? সত্য। আর cosec থিটা বললে sin না না, এর ভিতরে শসা দাওনি কেন? বললে cos থিটা মান উল্টাই শসা মাংস নাই ফ্রিজে? এটা বললে tan থিটার মানটাকে উল্টাই লিখবো। এই চারটা বুঝতে পারছেন কিনা? এই চারটা আপনারা বাসা, আমি এখন যেভাবে প্র্যাকটিস করলাম বা লিখলাম, মাংস নাই ফ্রিজে, কয়েকবার করে প্র্যাকটিস করে ফেলবেন। তারপর দেখবেন যে আপনাদের কোনো মানে আসলে দেখি আব্বা বলবেনি আমি মাংস আনতে। যদি কোনো কারণে ভুলেও যান পরীক্ষা হলে, আপনি এভাবে একটু সময় নিয়ে, বেশিক্ষণ লাগবে না, প্রথমবার হয়তো সময় লাগবে, কিন্তু যখন আপনি দ্রুত করবেন দেখবেন যে 5-10 সেকেন্ডের মধ্যে বা সর্বোচ্চ 20 সেকেন্ডের মধ্যে এই চারটা আপনি লিখে ফেলতে পারবেন। তখন আপনার অঙ্কটা কি হবে না, ভুল হবে না। ঠিক আছে, এই চারটা যে আমি লিখলাম বা মানগুলো বের করলাম, এটা বুঝতে পারছেন কিনা বলেন? আমি যে চারটা বের করলাম এটা বুঝতে পারছেন কিনা? একটু কষ্ট করে বলেন যে আপনারা চারটা বুঝতে পারছেন কিনা। আপনারা যদি বুঝতে পারেন তাহলে আসলে কষ্টটা সার্থক হবে। এতটুকু কথা দিতে পারি যে ক্লাসটা করার পরে আমি যে কয়টা ম্যাথ করাবো বা যে টাইপের ম্যাথগুলো করাবো, নেক্সট টাইম এই টাইপের ম্যাথ দেখলে ইনশাল্লাহ আপনারা কি করতে পারবেন, নিজের মাথাটাকে একটু খাটায় চেষ্টা করতে পারেন, সাহস নিয়ে আগাইতে পারবেন। এতটুকু আমি কথা দিতে পারি।
আর বাকিটা নির্ভর করবে আপনাদের প্র্যাকটিসের উপর। ম্যাথ এমন একটা বিষয়, আপনি যতই বুঝেন যদি প্র্যাকটিস না করেন দেখবেন যে পরীক্ষার হলে সহজ জিনিসও ভুল হয়ে যায়। এই জন্য ম্যাথে ভালো করার একটাই উপায়, সেটা হচ্ছে বেশি বেশি ম্যাথ করা, প্র্যাকটিস করা। ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি ভালো করবেন। কেমন? এরপরে আমরা উন্নতি কোণ বলতে একটা কথা শিখবো। দেখেন উন্নতি কোণ, আমরা আস্তে আস্তে আমাদের এই মূল ম্যাথের দিকে চলে যাবো। আমাদের এই সূত্রগুলো বোঝা হয়ে গেলে আমরা কি করবো, ওই ম্যাথের দিকে চলে যেতে পারবো। উন্নতি কোণটা দেখেন, মনে করেন আপনার এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। এখন এটার নাম দিলাম এ বিন্দু, এটা সি বিন্দু, এটা বি বিন্দু, ঠিক আছে। এখন দেখেন এই যে একটা নিশ্চিত উন্নতি মানে কি বলুন তো, জীবন উন্নতি মানে হচ্ছে কি উপরের দিকে যাওয়া। একজনের খুব ভালো রেজাল্ট হচ্ছে, তার মানে তার রেজাল্টের ফলাফলের যে গ্রাফ সেটা উপরের দিকে যাচ্ছে, তার উন্নতি করতেছে। তাহলে উন্নতি মানে হলো উপরের দিকে যাওয়া। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন তো, এই সি বিন্দু থেকে এ বিন্দু দিকে যাইতে, এটা মনে করেন ভূমি, ঠিক আছে, এটা ভূমি। এই যে ভূমি থেকে, ভূমির এই বিন্দুটা থেকে যদি আমি এই এ বিন্দুতে যাইতে চাই, তাহলে আমাকে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে যাইতে হবে? নিশ্চয়ই এই কোণটা না, এই কোণটা উৎপন্ন করে যাইতে হবে না? এই কোণটাকে বলা হয় উন্নতি কোণ। কি বলা হয়? এটাকে বলা হয় উন্নতি কোণ, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। এবার তাহলে কি বলছে, উন্নতি কোণ বুঝতে পারছি তো। এবারে দেখেন অবনতি কোণ। অবনতি কোণ মানে কি বলেন তো? অবনতি কোণ মানে হচ্ছে কি কারো জীবনে অবনতি ঘটতেছে, তার মানে তার গ্রাফটা কোন দিকে থাকবে? নিম্নমুখী থাকবে না? এবার দেখেন আমি এই সেম এটা আমি আবার রাখতেছি, দেখেন এবার আবার এখানে সি লিখতেছি, এটাকে আমি বি লিখতেছি, এটাকে আমি এ লিখতেছি। কেমন? এবার আমি বললাম একজনের অবস্থান মনে করেন এখানে, সে এ বিন্দু থেকে সি বিন্দুতে আসতে চায়, অর্থাৎ তার গ্রাফটা এমন ছিল, এখান থেকে অবনতি হতে হতে মনে করেন এরকম ছিল, তার অবস্থানটা এরকম ছিল। আমি তোমাকে দেখাই, আমি একে দেখাই, এই এরকম ছিল মনে করেন, ঠিক আছে, এডি বরাবর ছিল। এডিটা হচ্ছে বিসির সমান্তরাল একটা রেখা, ঠিক আছে, এ বিন্দুতে ছিল, এটা হচ্ছে তার অবস্থান। এবার তার গ্রাফটা মনে করেন এই অবস্থান থেকে আস্তে আস্তে কমে কমে এটা হ্রাস পেতে পেতে কিরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ তার অবনতি হয়ে গেছে, যে এই বরাবর ছিল সেটা হ্রাস পেতে পেতে কিরকম হয়ে গেছে, এই বরাবর হয়ে গেছে। এখন বলেন তো, এ বিন্দু থেকে এডি বরাবর না থেকে সি বিন্দুতে পৌঁছাইতে অবনতি হতে হতে সে যদি সি বিন্দুতে আসতে চায়, তাহলে যে ভূমির সমান্তরাল যে রেখা এডি, তার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে? এই যে এই থিটা কোণটা উৎপন্ন করতে হবে না? কোন কোণ উৎপন্ন করতে হবে? এই যে এই থিটা কোণটা উৎপন্ন করতে হবে। তাহলে আমরা বলতে পারি এই থিটা কোণটাই হচ্ছে অবনতি কোণ, ঠিক আছে। অর্থাৎ যখন আমাকে কিছুক্ষণ পরে দেখবেন আমাদের কিছু অঙ্ক থাকবে এরকম উন্নতি কোণ অবনতি কোণ, এই কথাগুলো আমাদের অনেক বেশি ব্যবহার হবে, ঠিক আছে। তখন আমরা উন্নতি কোণ বললে চিনতে পারবো কিনা, আর অবনতি কোণ বললে চিনতে পারবো কিনা, ঠিক আছে। তাহলে অবনতি কোণ হচ্ছে এটা, উন্নতি কোণ হচ্ছে এটা, ঠিক আছে। আমি আবার বলতেছি উন্নতি কোণ হচ্ছে, দেখেন কোনো এই বিসি সমান্তরাল ভূমির সমান্তরাল রেখা সি বিন্দু থেকে যদি আমি এ বিন্দুতে যেতে চাই, তাহলে ভূমির সমান্তরাল রেখাটার সাথে বা ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে আমাকে এ বিন্দুতে পৌঁছাতে হবে, সেই কোণটাকে বলা হচ্ছে সি বিন্দুর উন্নতি কোণ। এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ, ঠিক আছে। আর এই যে মনে করেন এই আপনার সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবনতি কোণ কি হবে? সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবনতি কোণ হবে। আবার দেখেন এ বিন্দুতে ভূমির সমান্তরাল যে রেখাটা আছে, সেই রেখার সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে এই যে সি বিন্দুতে আসা যায়, সেই কোণটাকে বলা হচ্ছে আপনার সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবনতি কোণ। এখন বলেন উন্নতি কোণ এবং অবনতি কোণ আপনারা বুঝতে পারছেন কিনা? আমাদের একটু পরে অঙ্কের মধ্যে দেখবেন উন্নতি কোণ অবনতি কোণ ইউজ করবো আমরা, এটা বুঝতে পারছেন কিনা? মঞ্জুরুল ইসলাম, অসাধারণ ভাই, ধন্যবাদ, আপনি ক্লাসটা করতেছেন, এতে আমি অনেক খুশি। আপনাদেরকে বলে রাখি এই যে মঞ্জুরুল ইসলাম, উনি কিন্তু আমার কলিগ হন সোনালী ব্যাংকে, উনিও সিনিয়র অফিসার, ঠিক আছে। মঞ্জুরুল ভাই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বুঝতে পারছেন কিনা? উন্নতি কোণ অবনতি কোণ আমরা বুঝতে পারলে আমরা এবার মুছে দিই, কেমন? এবার আমরা অঙ্ক চলে যাবো, আমাদের সূত্র পড়া শেষ। এবার আমরা দেখবো অঙ্ক আমাদের জন্য কত সহজ, এখন দেখবেন। আচ্ছা একজন বলছে 135 ডিগ্রি ফেলু -1 দিয়ে অঙ্ক করছি। আচ্ছা ওটা আমি শুধু এক্সাম্পল হিসেবে আমি ইউজ করছিলাম। যেমন আপনাদের বিসিএস পরীক্ষা যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যায় না, আপনি নিশ্চিতভাবেই থাকতে পারেন ওই ম্যাথ আপনার পরীক্ষা আসবে না। যেখানে 135 ডিগ্রি সমান -1 ইউজ করতে হবে, ওই ম্যাথটা পরীক্ষা আসার সম্ভাবনা 0%। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে দেখাইছিলাম যে ওই যে ঢালের মানটা ঋণাত্মক হয়, কখন হয়, স্থূলকোণ বোঝানোর জন্য 135 ডিগ্রি দিয়ে আমি এটা বুঝাইছি, কেমন? আপনার এটা নিয়ে মাথা ব্যথা করতে হবে না, আশা করি ওই ম্যাথটা আপনার পরীক্ষায় আসবে না। এবার দেখেন আমরা অঙ্ক করি। আমরা যেগুলো যে 0 ডিগ্রি 35, 0 ডিগ্রি 30, 45, 60, 90 এগুলো জানলেই হবে। এর বেশি হয়তো সূক্ষ্মকোণের মানগুলো জানলেই হবে।
ওই আপনার এর বেশি কোনগুলো সাধারণত ওই বিসিএস এর প্রিলিমিনারি বা লিখিত পরীক্ষা আসবে না, যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, সাইন্টিফিক ক্যালকুলেটর যেহেতু ব্যবহার করা যায় না। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটা অঙ্ক করি। দেখেন আমাদের একটা অঙ্ক দেখেন 10 স্কোয়ার 45, এই যে একটু আগে আমি চার্ট করছি, এটা আমাদের এখন কাজ আসবে। 10 স্কোয়ার 45 ইন্টু সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 60 ডিগ্রি ইন্টু 10 30 ডিগ্রি 10 30 ডিগ্রি ইন্টু 10 স্কোয়ার 60 ডিগ্রি। দেখেন এখানে এটার মান বের করতে বলছে, এখানে আর কিছুই না, ওই যে আমি একটু চার্ট শিখছি সেই চার্টের মান, যেহেতু আমার কাছে মনে আছে সেটা আমি লিখতে পারতেছি, যাদের মনে নাই তারা বাসায় করে ওই চার্টটা প্র্যাকটিস করবেন। কেমন আমরা একটু আগে দেখছি 1045 এর মান হচ্ছে কি আপনার 1, তাহলে 10 স্কয়ার 45 মানে হচ্ছে আচ্ছা এখানে একটা জিনিস দেখায়, 10 স্কয়ার 45 এটা কিন্তু এরকম, দেখেন এটা কিন্তু বিষয়টা 1045 হোল স্কয়ার। কেমন এই 10 স্কয়ার 45 যে কথা 1045 হোল স্কয়ার একই কথা, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব 1045 এর মান কত 1 না, তাহলে 1 স্কয়ার ইনটু এখানে গুণ চিহ্ন দিলাম, sin 60 ডিগ্রির মান কত বলেন তো, আমরা একটু আগে দেখছি √3/2 ইনটু 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইনটু 10 60 এর মান হচ্ছে √3, তাহলে স্কয়ার যেহেতু দিছে হোল স্কয়ার দিয়ে দিলাম। কেমন শুধু মানগুলো বসাই দিছে, ওই চার্টটা যদি আপনার আয়ত্তে থাকে ভালো, দেখেন এই ম্যাথটা একদমই সহজ, জাস্ট মিলে যাবে, অঙ্ক শেষ। 1 স্কয়ার মানে হচ্ছে 1 √3/2 থাপ ইনটু 1/√3 থাপ, আর √3 হোল স্কয়ার মানে হচ্ছে কি হয়ে যাবে, স্কয়ার এবং রুট কাটাকাটি গিয়ে শুধু 3 হয়ে যাবে। এখন দেখেন তো এই √3 চলে যাচ্ছে, তাহলে উপরে 3 নিচে 2, আমার आंसर আসছে 3/2। এটা কি বুঝতে পারছেন কিনা বলেন, একদম সহজ, তাই বলছে দুই তিন লাইনে অঙ্ক হয়ে যাবে, যদি আপনি একটু আগে যে চার্ট আমি করালাম সেই চার্টটা যদি বুঝেন এবং করতে পারেন। দেখেন এটা পারবে কিনা, 3/2 আসছে, বুঝতে পারছেন কিনা দেখেন। একটু দ্রুত বলবেন কেমন। রমজানের দিন আমাদের ঘুমাতে হবে, সেহরিতে উঠতে হবে, আর আপনারা নামাজ পড়ে আসছেন নিশ্চয়ই অনেক ক্লান্ত, একটু দ্রুত বলবেন, বুঝতে পারছেন আপনারা যত দ্রুত বলবেন আমাদের ক্লাস তত দ্রুত শেষ হবে। ঠিক আছে, সবই যে দিয়ে দিলে কার রে কারুলা একদম তুমি কি খাবা? ঠিক আছে, আমরা পরের অঙ্ক চলে যাচ্ছি। একটা নেক্সট প্রশ্ন যেটা করবো আমরা, সেটা কিন্তু বিসিএস এর পরীক্ষা আসছে। দেখেন আপনার 45তম বিসিএস এ আসছে, দেখেন 1 + 10 স্কয়ার থিটা 1 + 10 স্কয়ার থিটা = 4, এটা আমাকে দেওয়া আছে এবং বলে দিচ্ছে থিটা লেস দ্যান 90 ডিগ্রি। কি বলে দিচ্ছে, থিটা লেস দ্যান 90 ডিগ্রি, এটাও বলে দেওয়া থাকতে পারে, অথবা বলে দেওয়া থাকতে পারে থিটা সূক্ষ্মকোণ, এবার বলে দেওয়া থাকতে পারে, এবং জিজ্ঞেস করছে আপনার থিটার মানটা কত, থিটার মানটা কত। এখানে একটা জিনিস আমি বলে রাখি, দেখেন আমি গতকাল পড়াইছিলাম চতুর্ভাগ পড়াইছিলাম, ঠিক আছে মনে আছে, এটা প্রথম চতুর্ভাগ ছিল, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়, এটা দ্বিতীয় চতুর্ভাগ ছিল, এবং এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। এখন এই থিটার মান, কোণের মান যেটা, থিটা হচ্ছে একটা কোণ, ঠিক আছে, একটা কোণ, সেটা এই কোণটা যদি প্রথম চতুর্ভাগে অবস্থিত হয়, তাহলে অর্থাৎ থিটার মান প্রথম চতুর্ভাগ মানে কি 0 ডিগ্রির চেয়ে বড় আর 90 ডিগ্রির চেয়ে ছোট, এরকম যদি হয়, তাহলে এই প্রথম চতুর্ভাগের মনে রাখবেন সকল ধরনের ত্রিকোণমিতিক অনুপাতের মান এখানে আপনার কি ধনাত্মক। তাহলে আমি লিখলাম অল আর পজিটিভ, লিখলাম অল আর পজিটিভ। এখানে অল বলতে কারা, ওই যে ত্রিকোণমিতিক অনুপাত sin থিটা cos থিটা tan থিটা যেগুলো আমরা 6টা বসছি তারা। তার মানে কি যে 6টা, দেখেন আমি এখানে একটু লিখি sin থিটা cos থিটা, তারপর হচ্ছে কি tan থিটা cosec থিটা sec থিটা, এবং লাস্ট হচ্ছে কি cot থিটা। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত, এই সবগুলোর মান যদি থিটার মানটা প্রথম চতুর্ভাগে অবস্থিত হয়, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যে ছোট এর মধ্যে অবস্থিত হয়, তাহলে সবগুলোর মান কি হবে, প্লাস হবে, ঠিক আছে। অর্থাৎ sin 0 ডিগ্রি, sin মনে করেন 30 ডিগ্রি হলে হাফ হয়, একটা ধনাত্মক মান আসে, এরকম ধনাত্মক মান আসবে। যেমন যদি কোণের মানটা এই চতুর্ভাগে অবস্থিত হয়, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি চেয়ে ছোট এরকম হয়, তখন দেখবেন যে অর্থাৎ sin 180 ডিগ্রি হলে কি হবে আপনার, যে সাইন মনে করেন 120 ডিগ্রি, কত বললাম সাইন 120 ডিগ্রি, সেটার মান কিন্তু ধনাত্মক হবে। অর্থাৎ এখানে শুধুমাত্র সাইন থিটা এবং কোসেক থিটা, সাইন থিটা এবং কোসেক থিটা প্লাস, আর বাকিটা হচ্ছে কি নেগেটিভ। অর্থাৎ সাইন 120 ডিগ্রির মান ধনাত্মক হবে, কোসেক থিটা 120, কোসেক 120 ডিগ্রির মান ধনাত্মক হবে, ঠিক আছে। কিন্তু অন্য কোনো অনুপাতের মান যেখানে বের করতে চান, অর্থাৎ cos থিটা যদি cos 120 ডিগ্রির মান দেখুন আপনার কি
ঋণাত্মক আসবে। একেবারে tan 120 মান দেখবেন ঋণাত্মক আসবে। এরকম এই চতুর্ভাগগুলোর মধ্যে শুধু প্রথম চতুর্ভাগে সবাই প্লাস হয়, বাকি দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগের মধ্যে এই অনুপাতগুলোর মধ্যে যে কোনো দুইটা প্লাস হয়, বাকিগুলা কি হয় মাইনাস হয়। ঠিক আছে, এটা কেন বলতেছি আমরা একটু করে অঙ্কের মধ্যে বুঝতে পারবেন। একেবারে তৃতীয় চতুর্ভাগে আপনার tan থিটা এবং cot থিটা কি হবে প্লাস হবে, বাকিটা কি হবে ঋণাত্মক হবে। আর চতুর্থ চতুর্ভাগে কিন্তু আপনার দেখবেন যে কি cos থিটা এবং sec থিটা এরা প্লাস হবে আর বাকিরা কি হবে মাইনাস হবে। এখন তৃতীয় চতুর্ভাগ বলতে কোনগুলোকে বোঝায় সেটা হচ্ছে দেখেন যদি 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 270 ডিগ্রির চেয়ে ছোট হয় কোণের মান, এই থিটার মান যদি 180 থেকে বড় 270 থেকে ছোট হয় তখন সেটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হয় এবং সেখানে tan থিটা এবং cot থিটা প্লাস হয়, বাকি চারটা দ্বারা কি হয় আপনার নেগেটিভ হয়। ঠিক আছে, কিভাবে এই যে cos থিটা এবং sec থিটা কি হয় আপনার এই চতুর্থ চতুর্ভাগে আপনার প্লাস হয় আর বাকি সবাই কি হয় মাইনাস হয়। চতুর্থ চতুর্ভাগ কোনটা বলেন, সেটা হচ্ছে কি 270 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট, এই কোণগুলোকে বলা হয় চতুর্থ চতুর্ভাগে অবস্থিত এবং তাদের জন্য cos থিটা এবং sec থিটার মানগুলো কি হয় আপনার ধনাত্মক হয়, বাকি সবাই কি হয় ঋণাত্মক হয়। ঠিক আছে, এই যে এই চতুর্ভাগের হিসাবটা বুঝতে পারছেন কিনা বলেন। চতুর্ভাগের হিসাবটা বুঝলে তাহলে আমরা ওই অঙ্কে চলে যাব। ঠিক আছে, এই চতুর্ভাগে কোন চতুর্ভাগে কারা কারা প্লাস হয় সেটা বুঝতে পারছি কিনা, তাহলে আমরা ওই অঙ্কের মধ্যে চলে যেতে পারবো। ওকে, এটা যদি বুঝে থাকেন তাহলে আমি এটা মুছে দিচ্ছি। কেমন, চতুর্ভাগের হিসাবটা মুছে দিচ্ছি। এবার আমরা অঙ্ক করবো। দেখেন অঙ্ক কিভাবে করবো দেখেন। এখানে কি বলছে, এই যে থিটাকে 90 ডিগ্রি বললে তার মানে বুঝতে হবে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের জন্য সকল অনুপাত কিন্তু কি হবে প্লাস। তার মানে এখানে tan থিটা দিচ্ছে, এই কোণের জন্য tan থিটার মানটা কি হবে প্লাস। তার মানে এখানে হিসাব করার সময় যদি আমাদের tan এর মান ঋণাত্মক চলে আসে, সেই ঋণাত্মক মান দিয়ে আমরা অঙ্ক করতে পারবো না। কেমন, এটা আমি বোঝানোর জন্য করলাম। তাহলে এখানে কি হলো, আমি tan স্কয়ার থিটাকে এখানে রেখে দিলাম, এই 1টাকে পক্ষান্তর করলাম, তাহলে কি হবে 4 - 1। তাহলে কত আসতেছে tan স্কয়ার থিটা সমান কি আসছে 3। এখান থেকে বর্গমূল করলে এদিকে tan থিটা হয়ে যাবে, আর এদিকে প্লাস মাইনাস √3 হয়ে যাবে। কি হয়ে যাবে প্লাস মাইনাস √3, এটা চলে আসছে। এখন দেখেন tan থিটা মানে একবার প্লাস √3, এই দেখেন আমি এখান থেকে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি tan থিটা মানে একবার প্লাস √3, আরেকবার লিখতে পারি tan থিটা সমান মাইনাস √3। এটাই তো, কিন্তু প্রশ্নে ক্লিয়ারলি বলে দিয়েছে থিটা লেস দ্যান 90 ডিগ্রি, অর্থাৎ থিটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হলে এই যে ঋণাত্মক মান যেটা আছে এটা কিন্তু আমি এটা নিয়ে কাজ করতে পারবো না, কারণ আমাকে বলেই দিয়েছে থিটাটা 90 ডিগ্রি। কিন্তু যদি এখানে আমার কোনো ধরনের থিটা এটা বলে দেওয়া না থাকতো, এরকম কোনো কিছু বলে দেওয়া না থাকলে আমাকে এটার জন্য একটা মান বের করতে হতো, এটার জন্য একটা মান বের করতে হতো, এবং এটার জন্য মান বের করতে গেলে আপনাদের একটু ডিপ নলেজ দরকার হয়। ঠিক আছে, সেই জন্য আপনার প্রায় সময় বিশেষে যে ম্যাথগুলো আসে সেগুলোর জন্য দেখবেন যে এরকম একটা কথা বলে দেওয়া থাকে, থিটা লেস দ্যান 90 ডিগ্রি অথবা থিটা সূক্ষ্মকোণ, এটা বলে দেওয়া থাকে। ঠিক আছে, সুতরাং আপনাদের যদি কারো এরকম ঋণাত্মক মান নিয়ে হিসাব করতে জটিল লাগে তাহলে আপনারা সেটা অ্যাভয়েড করতে পারেন। পরীক্ষায় সেগুলো আসার সম্ভাবনা অলমোস্ট 0%। তাহলে আমি এটা নিয়ে করি। এখন এদিকে tan থিটা লিখলাম, tan থিটা সমান এখানে √3 আসছে, তাই না? এটা কিন্তু আমাদের পরিচিত মান। tan কত ডিগ্রি মান √3 বলেন তো, আমরা ওই চার্ট থেকে দেখে আসছি tan 60 ডিগ্রি সমান √3 আমরা করে আসছি। তাহলে আমি এই যে √3 জায়গায় চারিদিকে লিখতে পারবো আমি 60 ডিগ্রি, এভাবে লিখতে পারবো। কেমন, সুতরাং আমি এখান থেকে কি লিখবো, tan থিটা সমান tan 60 ডিগ্রি হলে তার মানে হচ্ছে থিটা অবশ্যই কত ডিগ্রি 60 ডিগ্রি ছিল। কত ছিল 60 ডিগ্রি ছিল, এটাই আমাদের আনসার। বুঝতে পারছেন কিনা বলেন, এটা কি বুঝতে পারছেন? জন ক্লাসটা করতেছেন, এটা খুব ভালো দিক। 172 জন হয়ে গেছেন এখন। যারা ক্লাসটা করতেছেন একটু রেসপন্স করেন যে আমি যে ম্যাথটা বুঝালাম বুঝতে পারছেন কিনা। ওকে, আচ্ছা এখন আমরা একটা ম্যাথ করবো। দেখেন এই টাইপের একটা ম্যাথ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি cos থিটা ইজ ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই √5। 2 ডিভাইডেড বাই √5 হলে tan থিটা ইজ ইকুয়ালস টু 1।
দেখেন এই ধরনের ম্যাথ প্রশ্ন যেগুলো থাকে এগুলো দুইভাবে আনসার করা যায়। একটা অনুপাতের মান দিয়ে দিছে, বলছে আরেকটা অনুপাতের মান বের করতে। এখানে যেহেতু আমি টিটার মানটা জানি না, আমাকে সূত্রের মাধ্যমে অঙ্কটা করতে হবে, কেমন? অথবা এই আরেকটা, প্রথমে আমি সূত্রটা দেখাচ্ছি। সূত্রটা কিভাবে করবো দেখেন। cos থিটার সাথে সরাসরি tan থিটার কোনো সম্পর্ক নাই, কিন্তু আছে। আমরা tan থিটার সমান কি জানি বলুন তো? আমরা tan থিটার সমান আমরা জানি sin থিটা ডিভাইডেড বাই কি জানি? cos থিটা। এটা জানি না। যদি কোনোভাবে আমি sin থিটার মানটা বের করতে পারি, এখানের মধ্যে বসাই দিলে sin থিটা cos থিটা বসাই দিলে আমি কি পাবো? tan থিটার মানটা পেয়ে যাবো, কেমন? আচ্ছা, তাহলে আমরা করি। আমরা কিভাবে করবো দেখেন। আমি কি বলছিলাম, ওই যে একটা সূত্র লিখছিলাম না, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। এই যে সূত্রটা লিখছিলাম না, আমি বলছিলাম কি, যখন আমার যেমন এখানে cos থিটার মান দিয়ে দিছে, আমার sin থিটার মান দরকার, তাহলে আমি সূত্রটা কি লিখবো? আমি লিখবো sin স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কোয়ার থিটা, এটা লিখবো, কেমন? এটা করতে আসছে, এটা এখান থেকে কিন্তু আসছে, সুতরাং এটা মুখস্থ করার দরকার নেই। আমি লিখতেছি sin স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কোয়ার থিটা লিখলাম, কেমন? তাহলে sin থিটা সমান কি হবে? এখানে রুট 1 মাইনাস cos থিটার মান কত বলেন তো? 2 ডিভাইডেড বাই রুট 5 দিছে না, আর বাইরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। এবার 1 মাইনাস 2 স্কোয়ার মানে 4, 5 স্কোয়ার মানে হচ্ছে 5, এই চলে আসলো। এখানে 5 মাইনাস 4, নিচে 5, এই চলে আসলো। 1 ডিভাইডেড বাই রুট 5 আসছে। sin থিটা সমান কি আসছে? 1 ডিভাইডেড বাই রুট 5। এখানে আপনি বলতে পারেন যে স্যার আপনি এখানে তো থিটা সূক্ষ্ম কোণ বা কোনো কিছু বলে দেয় নাই, তাই না? এখান থেকে আপনি মাইনাস মানটা নিলেন না কেন? এখানে তো প্লাস মাইনাস আসার কথা, এখন প্লাস মাইনাস আসার কথা না, মাইনাসটা নেননি কেন? এগুলো অনেক সময় আমাদের অপশন থেকে বোঝা যায়। অপশনের মধ্যে কোনো ঋণাত্মক মান দেওয়া নাই, তার মানে আমাদের ধরেই নিতে হবে থিটার একটা কি ছিল? সূক্ষ্মকোণ ছিল, ঠিক আছে? তাহলে sin থিটা মান পেয়ে গেলাম। sin থিটার জন্য গেলে আমরা tan থিটা সমান কি বলছি বলেন তো? tan থিটা সমান আমরা বলছিলাম sin থিটা ডিভাইডেড বাই cos থিটা না, এটা sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে sin থিটা কত আসছে? 1 বাই রুট 5, আর cos থিটার উপরে দেওয়া ছিল 2 বাই রুট 5। এখান থেকে রুট 5 চলে গেলে 1 বাই 2। tan থিটার মান কত আসছে? 1 বাই 2। এটা হচ্ছে একটা পদ্ধতি, যদি আমি সূত্র ইউজ করে করতে চাই। এভাবে সূত্র ইউজ করেও করা যাবে, তবে সূত্র ইউজ করে করলে এখানে এই যে এই সূত্র অভেদটা জানতে হবে, আবার এখানে যে আপনি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা সেটাও জানতে হবে। তবে ত্রিকোণমিতির অঙ্ক যারা করবেন তারা নিশ্চয়ই এগুলো জেনে অঙ্কটা করবেন, কেমন? তাহলে এটা একটা পদ্ধতি, এভাবে করা যায়। এরপরে আরেকটা পদ্ধতি দেখেন। এবার আমরা কি করব দেখেন। আমরা একটু আগে পড়ে আসছি না, cos থিটা সমান আমরা কি বলছিলাম বলেন তো? ভূতি। ভূতি মানে কি বলেন তো? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এটা আমরা পড়ছিলাম না? অতিভুজ এটা আমরা পড়ছিলাম। তার মানে এই যে আমাকে cos থিটার মানটা দিছে, এই দিছে এখানে আমাকে cos থিটা সমান 2 ডিভাইডেড বাই রুট 5 দিছে। এখানে ভূমি ডিভাইড বাই অতিভুজ যেমন হচ্ছে, তার মানে এই যে 2 যেটা, সেটা হচ্ছে আমি যে এটা সমকোণী ত্রিভুজের মধ্যে সেটাকে অ্যাপ্লাই করি, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের মধ্যে যদি আমি এটাকে রিপ্লেস করতে চাই, তাহলে এই 2টা হচ্ছে আমার অতিভুজ হবে। কি হবে? 2টা হবে আমাদের ভূমি। কি হবে? এই যে ভূমি 2 হবে আমাদের। মনে করেন আমি এটাকে থিটা ধরে নিলাম, কি ধরে নিলাম? এটাকে থিটা ধরলে এই 2 হবে এটা ভূমি, আর অতিভুজ হচ্ছে কি? অতিভুজ হচ্ছে আমার রুট 5। এই যে এই সূত্র অনুসারে cos থিটা সমান ভূমি ডিভাইড অতিভুজ আমরা জানি। তাহলে এখানে যে cos থিটা যেটা দিছে একটা অনুপাত দিছে, তার মানে এই 2টা হচ্ছে আমাদের ভূমি, আর রুট 5টা হচ্ছে আমাদের কি? অতিভুজ। এতটুকু আমরা রিপ্লেস করলাম। এখন এই থিটা, এই যে এখানে যে নামকরণ করি, মনে করেন এ বি সি নামকরণ করলেন, তাহলে এই যে এসি, এটার মান তো আমি জানি না, তাই না? এটার মান জানার জন্য আমার পিথাগোরাসের উপপাদ্য ইউজ করছি আমরা। মনে আছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ছিল। এবং এখানে এটা যদি সমকোণ হয়, এর ঠিক বিপরীত পার্ট হচ্ছে অতিভুজ, তার মানে আমার এবি হচ্ছে অতিভুজ, তাহলে এবি স্কয়ার সমান বাকি দুটো বাহুর উপর বর্গের যোগফল, তাহলে কি হবে? বিসি স্কয়ার প্লাস এই যে এসি স্কয়ার, এটা লিখতে পারি, ঠিক আছে? এখান থেকে আমার কি দরকার? এসিটা দরকার, তাহলে আমি এসিটা এক পাশে রেখে বাকিটাকে পক্ষান্তর করে দিলাম। এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, লাস্টে এসে কি হচ্ছে? এসি সমান এখানে রুট এবির মান কত বলতে? এবি হচ্ছে রুট 5, রুট 5 স্কয়ার মাইনাস বিসি হচ্ছে কত? 2 স্কয়ার। তাহলে কত আসতেছে? 5 মাইনাস 4 রুট, তার মানে 1, কত আসতেছে? 1। এই যে এটা হচ্ছে আমার কত আসছে? 1। এভাবে যখন আমাকে কি দিবে? একটা অনুপাত দিয়ে আর একটা অনুপাত যখন বের করতে বলবে, তখন আমি কি করবো? এই অনুপাতটাকে আমরা যে শুরুতে লঘু ভূতি প্রতিভূতি লঘু করে আসছিলাম, সে অনুসারে একটা সমকোণী ত্রিভুজের মধ্যে যে কোনো একটা কোণকে সূক্ষ্মকোণ ধরে দিয়ে সে অনুসারে আমি কি করবো? তাকে চিত্রে রিপ্লেস করবো। দেখবেন তাদের মধ্যে যে কোনো দুইটা বাহুর মান আমার জানা হয়ে যাবে, একটা আপনি জানবেন না। কারণ এক্ষেত্রে আমি লম্বের মানটা জানি না, অন্য অনেক ক্ষেত্রে হয়তো হতে পারে আমার অতিভুজের মান জানি না, অথবা ভূমির মান জানি না। তো যে কোনো একটা জানবেন না, সেটা বের করার জন্য উপায় কি? উপায় হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। কিসের উপপাদ্য? পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যে মানটির সূত্রটা আমরা জানি, সেটা ইউজ করে যে বাহুর মানটা আপনি জানেন না সেটা বের করে নেবেন। এই যে বের করে নিয়েছি। এখন আমার জন্য
শুধু ট্যান থিটা কেন, আমাকে যে কোনো অনুপাত বের করতে হলে আমি এখান থেকে এই থিটা কোণের সাপেক্ষে বের করতে পারবো, ঠিক আছে? যেমন আমাকে এখানে বলছি কি বলুন তো, আমাকে এখানে বের করতে বলছে ট্যান থিটা। ট্যান থিটা মানে কি, আমরা শুরুতে পড়ছি লম্ব ডিভাইড বাই ভূমি, এই থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, তার মানে হাফ, ঠিক আছে? যদি আমাকে বের করতে বলতো মনে করেন কি, আমাকে বের করতে বলছে কট থিটা, কি বের করতে বলছে কট থিটা, তাহলে আমি ট্যান থিটা বের করতাম, ট্যান থিটা উল্টাই দিতাম, তাহলে কথা হয়তো 2 হইতো। যদি আমাকে সাইন থিটা বের করতে বলে, মনে করেন আমাকে সাইন থিটা বের করতে বলছে, তাহলে কি হবে, সাইন থিটা মানে হচ্ছে লতি, লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা, 1 ডিভাইডেড বাই √5। মনে আছে আমাদের যখন সূত্র দিয়ে করছিলাম তখন কিন্তু সাইন থিটা সমান কি আসছিল, 1/√5 আসছিল। তাহলে এই হচ্ছে অঙ্ক। এই ধরনের অঙ্কগুলোকে আপনার সূত্রের মাধ্যমে করা যায়, আবার চাইলে চিত্রে রিপ্লেস করেও করা যায়, যার যেটা সুবিধা সেভাবে আপনারা অঙ্কটা করবেন, কেমন? এখন আমি যে দুটো পদ্ধতি দেখালাম, আপনি এই দুটো পদ্ধতি বুঝতে পারছেন কিনা বলেন? ট্যান থিটার মানে যে হাফ, ট্যান থিটা যে হাফ আসছিল, বুঝতে পারছেন কিনা? আমি দুইটা পদ্ধতি দেখালাম, দুইটা পদ্ধতিতে অঙ্কটা করা যায়, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা বুঝতে পারছেন কিনা একটু কষ্ট করে যদি বলেন। টেরা চাকরি এবছর হলে হবে, নাহলে আমি আর লেখাপড়া করবো না। কি করবো, আবার বেসরকারি চাকরির দিকে যাবো। তাহলে এরকম যদি একটা অনুপাত দিয়ে আর অন্য যে কোনো অনুপাতের মান আপনাকে বের করতে বলা হয়, আপনারা করতে পারবেন কিনা? আমার মনে হয় না। ভাত তাড়াতাড়ি রান্না করো, খেতে দাও। শোন, আমি মেয়ে মানুষ, এবার আমরা একটা অঙ্ক করবো, দেখেন খুবই সহজ অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সহজ যেমন ইম্পর্টেন্ট, ওইটা পরীক্ষায় আসে, ঠিক আছে? এবার দেখেন একটা প্রশ্ন, দেখেন এটা পরীক্ষায় আসে, এটা 42তম বিসিএস আসছে, দেখেন কি দিছে, sec a plus 10a, এটা সমান দিছে আপনাকে 5 ডিভাইডেড বাই 2। 5 ডিভাইডেড বাই 2 হলে sec a minus 10a is equals to 1। খুবই সহজ অঙ্ক। দেখেন এখানে আগে সবগুলো অঙ্কের মধ্যে কোনটাকে ক্লিয়ার গেলে ওরে জানবে, আগে পাগলটা মরেছে বা যে খাইছে অনেক উপকার করেছে। sec a minus 10 এর সমান বের করতে বলছে, কেমন? খুবই সহজ অঙ্ক। কেন বলতেছি, আমরা ঠান্ডাতে কাটতেও কষ্ট নাই সব জিনিসের। sec স্কয়ার a minus 10 স্কয়ার a সমান 1, এটা আমরা পড়ছিলাম, আমরা থিটা দিয়ে পড়ছিলাম, sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা সমান 1 পড়ছিলাম। এখানে a দ্বারা বসাতে কিছু কোনটাকে, এটা কোনো ইস্যু না। তাহলে এটা তো আমরা জানি, তাই না? এখন দেখেন তো মনে মনে এই sec a যেটা, এটা যদি আপনি মনে করেন আমাদের সূত্রে যে আমরা x ধরি, সেই x ধরেন, আর 10 এর যেটা সেটাকে y ধরেন, তাহলে সূত্রটা এই রাশিটা দেখতে কেমন লাগতেছে? এরকম লাগতেছে না? x স্কয়ার মাইনাস y স্কয়ার মতো লাগতেছে না? আর x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে কি বলুন, আমরা পড়ে আসছি x plus y into x minus y, এটা পড়ে আসছি না? এটা যদি আমরা জানি, এখানে sec a এটাকে যদি মনে মনে x ধরি, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো, বলেন তো? আমি এখান থেকে নিশ্চয়ই এটা লিখতে পারবো না? sec a plus 10a into sec a minus 10a সমান 1। এই লাইন থেকে এটা লিখতে পারি কিনা? আমি জাস্ট a স্কয়ার মাইনাস b স্কয়ার যে সূত্র আমরা জানি সেটাই লিখলাম। এদের মধ্যে দেখেন একটা মান আমাকে বলে দিচ্ছে যে sec a plus 10 মানে কত দিচ্ছে, 5 ডিভাইডেড বাই 2, 5 ডিভাইডেড বাই 2 ইনটু sec a minus 10a সমান, তাহলে সুতরাং বলেন তো sec a minus 10a সমান কত হবে? জাস্ট এই 5/2 টা পাশে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ 2টা উপরে চলে যাবে আর 5টা করে চলে আসবে নিচে চলে আসবে। sec a minus 10 সমান 2 ডিভাইড বাই 5। এটা হচ্ছে আমাদের অঙ্ক, খুবই সহজ অঙ্ক। জাস্ট একটা অভেদ আমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার সমান 1। এই অভেদটা যদি মনে রাখতে পারেন আপনার জন্য, এরপরে বীজগণিত সূত্র বলে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা পড়ছি, সেটা ইউজ করে খুব ইজিলি আমরা অঙ্কটা করতে পারবো। বুঝতে পারছেন কি বলেন তো? এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আবার খুবই সহজ একটা অঙ্ক। খুবই ইম্পর্টেন্ট, আবার খুবই সহজ একটা অঙ্ক, কেমন? আচ্ছা, এবার এটা আমি মুছে দিচ্ছি। এবার আমরা আরেকটা অঙ্ক করবো। দেখেন সমীকরণকে আপনার কিভাবে সমাধান করতে হয়, একটা অঙ্ক দিচ্ছি। দেখেন কি দিচ্ছে, 10 স্কয়ার থিটা, 10 স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3, 1 প্লাস √3 ইন্টু 10 থিটা, 10 থিটা প্লাস √3 সমান 0। এর একটা সমীকরণ দিছে, এখান থেকে হিসাব করে বের করতে বলছে থিটার মানটা কত।
ঠিক আছে, একটু দেখে কঠিন মনে হতে পারে কিন্তু খুবই সহজ। দেখেন এখানে প্রথম দৃষ্টিতে কি মনে হচ্ছে, কি করা যাবে, এখানে কিছু করতে পারছি না, কিছু করতে পারছি না, তারা সিঙ্গেল হিসেবে আছে, সিঙ্গেল রাশি, সিঙ্গেল পদ হিসেবে আছে। এবার আমি কি করবো, দেখেন এই যে 1 + √3টা tan θ এর সাথে গুণ আকার আছে না, আমি জাস্ট কি করবো, tan θ দিয়ে একবার 1 কে গুণ দিব, tan θ দিয়ে একবার √3 কে গুণ দিয়ে এখানে যে 3টা রাশি আছে সেখান থেকে আমি 4টা রাশি বানাই ফেলবো। তারপর দেখবেন আমরা কমন কিছু একটা গিয়ে আমরা যেভাবে ওই যে সমীকরণগুলো সমাধান করি বা উৎপাদক বিশ্লেষণ করি সেভাবে করা যাবে। কেমন? তাহলে আমরা একটু আগাই। এখানে tan² θ থাকুক, এখানে -1 * tan θ মানে হচ্ছে কি -tan θ, আর মাইনাস আমার প্লাস আর মাইনাস হয়ে গেল √3 tan θ, কত আসলো √3 tan θ, এদিকে প্লাস √3 = 0। এই যে আগের 3টা রাশি ছিল এখন 4টা রাশি হয়ে গেল। কেমন? এবং দেখেন খুব সহজ, এখানে এটা এবং এটার মধ্যে একটা কমন যাচ্ছে, এটা এবং এটার মধ্যে আরেকটা কমন যাচ্ছে, তো কমন যেগুলো যাচ্ছে তাদেরকে আমি আলাদা করে ফেলি। কেমন? যেমন এখানে tan² θ, এখানে tan θ, দুটো রাশির মধ্যে যেটার পাওয়ার কম সেটাই কমন যায়, তার মানে tan θ কমন যাবে, tan θ দিয়ে এটাকে ভাগ করলে একটা tan θ আসলো, tan θ মাইনাস এটা হয়ে যাবে 1, এদের মধ্যে √3টা কমন যাচ্ছে, তাহলে tan θ এই যে মাইনাসটার জন্য এই প্লাসটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এবং হয়ে যাবে 0 হয়ে যাবে। আবার দেখেন এখন দুইটা রাশি, 4টা থেকে দুইটা রাশি হয়ে গেছে, যেখানে এই tan θ -1 tan θ -1 এই অংশটা কি যাচ্ছে, কমন যাচ্ছে, তাহলে কি আসতেছে tan θ -1 এটা কমন গেল, তাই এখান থেকে tan θ -√3 = 0। এই যে উৎপাদকের বিশ্লেষণের মতো আমাদের দুইটা উৎপাদকের গুণফলটা 0 চলে আসছে। এরকম দুইটা উৎপাদকের গুণফল যখন 0 আসে নিয়মটা হচ্ছে কি প্রত্যেকটা 0 হয়, তার মধ্যে একবার কি লিখবো, আমরা লিখবো tan θ -1 = 0 লিখবো একবার, আরেকবার লিখবো কি tan θ -√3 = 0, এটা লিখলাম। এবং এখান থেকে যাবো কি tan θ = 1, এখান থেকে আসতেছে tan θ √3। এবং দেখেন এতটুকু আসার পরে আমাদের ওই যে বললাম একটা চার্ট আমরা শিখছি, সেই চার্টটা কতভাবে আমাদের কাজে লাগতেছে। দেখেন tan কত ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে এই যে 1 যেটা আছে সেটার জায়গায় আমি লিখতে পারবো tan 45, তার মানে সুতরাং এখান থেকে আসতেছে θ = 45 ডিগ্রি। আবার দেখেন এখানে tan θ সমান কি আছে, √3 আছে না, tan θ সমান √3 হলে tan কত ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি এর মান হচ্ছে √3, তো সুতরাং θ সমান আমার কত আসতেছে 60 ডিগ্রি আসতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। কেমন? খুবই সহযোগ্য একটা উৎপাদক বিশ্লেষণের মতো করে, বাকিটা আমাদের নির্ভর করবে আমরা পারবো কি পারবো না সেটা নির্ভর করবে আমি ওই একটা চার্ট যেটা সেটা খুবই ইম্পর্টেন্ট, ত্রিকোণমিতির জন্য ওই চার্টটা খুবই ইম্পর্টেন্ট, তো সেটা আয়ত্ত করা খুবই দরকার। সেটা যদি পারেন এই অঙ্কগুলো আপনার জন্য একদমই সহজ হবে। বুঝতে পারছেন কিনা বলেন? একজন বলছেন আজকে পিজিসিবি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সাম আসছিল। আচ্ছা আমি প্রশ্নটা দেখি নাই, কিন্তু দেখেন এই যে আপনার বুঝলে কিন্তু যে কোনো পরীক্ষা যেখানে আসুক না কেন আপনারা পারবেন। কেমন? আচ্ছা বুঝতে পারছেন কিনা? যারা যারা ক্লাসটা করতেছেন একটু বলেন। স্টুডেন্ট একটু কমে গেছে, 118 জনে চলে আসছেন আপনারা। তবে আশা করতেছি যারা ক্লাসটা দেখতেছেন ধৈর্য ধরে অঙ্কগুলো করতেছেন তারা আপনারা কি হবেন না, আপনারা উপকৃত হবেন। আচ্ছা এবার আমি একটু অঙ্ক করাচ্ছি। দেখেন ওই যে উন্নতি গুণ অবনতি গুণ বলছিলাম সেগুলো আমাদের আস্তে আস্তে চলে আসছে, আমরা দিকে চলে আসছি। এটা মুছে দিই। কি বলতেছে দেখেন, একটি মিনারের পাদদেশ হতে, একটি মিনারের পাদদেশ হতে মিনারের এই প্রশ্নটা লিখি কেমন, তারপর অঙ্কটা করাচ্ছি। মিনারের পাদদেশ হতে, মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে, 20 মিটার দূরের স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ, মিনারটির শীর্ষবিন্দুর এই যে উন্নতি কোণ আসছে। কেমন? এখন দেখবেন আপনার ওই যে উন্নতি কোণ প্রথমে আমরা বুঝছিলাম, এখন আমাদের কি হবে, একদম সহজ মনে হবে। উন্নতি কোণ কত ডিগ্রি দিচ্ছে, 30 ডিগ্রি। 30 ডিগ্রি হলে
মিনারটির উচ্চতা ইজ ইকুয়ালস টু হোয়াট। দেখেন বাংলায় প্রশ্নটা অনেক বড়, কিন্তু অঙ্কটা কত সহজ আপনি একটু ঘুরে দেখবেন। আমরা যেহেতু ঘুরে আসছি, বেসিক আমরা এখন জানি, মোটামুটি ত্রিকোণমিতির বেসিক আমাদের জানা আছে, সুতরাং এই অঙ্কটা আমাদের জন্য একদম সহজ হবে। দেখেন কি বলছে, মিনারের পাদদেশ হতে, তাহলে একটা মিনার আঁকা যাক। মিনার দেখতে কিরকম হবে? এরকম হবে না? আমরা একটা আনুপাতিক চিত্র আঁকবো। এই যে মিনার, পাদদেশ মানে হচ্ছে যে একদম নিচের বিন্দুটা, আর শীর্ষবিন্দু মানে হচ্ছে একদম উপরের বিন্দুটা। কেমন? একটি পাদদেশ, মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরে একটি স্থান হতে, মনে করেন এই যে একটা 20 মিটার দূরে, এখানে মনে করেন এখানে আরেকটা স্থান নামকরণ করে দিচ্ছি, এটা মনে করেন এ বি। এ বি একটা মিনার, মিনারের পাদদেশ বি, পাদবিন্দু বি হতে 20 মিটার দূরে সি আরেকটা বিন্দু। এবার বলছে এই সি বিন্দু থেকে শীর্ষবিন্দুর উন্নতি কোণ। শীর্ষবিন্দু মানে হচ্ছে এ না, তার মানে সি বিন্দু থেকে আমাকে এ বিন্দুতে যাইতে হবে। উন্নতি মানে কি? উপরের দিকে যাওয়া। আমি একটু আগে বলছি তার জীবনে উন্নতি ঘটতেছে, এর অর্থ হচ্ছে কি তার গ্রাফটা, তার জীবনের যে উন্নতির গ্রাফ, সেটা উপরের দিকে যাচ্ছে। কেমন? এই যে সি বিন্দু থেকে উন্নতি পেতে পেতে এ বিন্দুতে যেতে হবে। তাহলে উন্নতি কোণটা আমি বলছিলাম এই যে সি বিন্দু থেকে যে কোণ ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে উপরের দিকে যাবে, সেটাই হচ্ছে উন্নতি কোণ। আমাকে প্রশ্ন বলছে উন্নতি কোণ কেমন। তাহলে উন্নতি কোণ কত ডিগ্রি বলছে? 30 ডিগ্রি। থিটা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। এটা প্রশ্ন বলে দিছে। জিজ্ঞেস করছে মিনারটির উচ্চতা কত। এই যে এই উচ্চতাটা কত, মনে করেন আমার উচ্চতা সমান এইচ ধরে নিলাম। কেমন? এই এইচ আমারটা বের করতে হচ্ছে। এবার দেখেন আমাকে টিটা দিয়ে দিছে, এই টিটার সাপেক্ষে এই বাহুটার পরিচয় কি হবে বলেন তো? টিটার হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব, আর সূক্ষ্মকোণের সাথে যে সংলগ্ন বাহু আছে সেটাকে বলা হয় ভূমি। তাহলে আমাকে ভূমি দেওয়া আছে, এই লম্বটা বের করতে হবে। তাহলে লম্ব আর ভূমি নিয়ে যে সম্পর্ক, সেটা সেই ত্রিকোণমিতিক অনুপাতটা আমাকে ব্যবহার করতে হবে। কেমন? তাহলে লম্ব আর ভূমি নিয়ে আমরা কোন ত্রিকোণমিতিক অনুপাত জানি? সেটা হচ্ছে ট্যান থিটা। আমরা পড়ে আসছিলাম ট্যান থিটা মানে কি বলতো? ট্যান থিটা সমান লম্ব ডিভাইড বাই ভূমি, মানে লঘু পড়ে আসছিলাম না? লম্ব হচ্ছে আমার কি? আমার এবি হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে আমার কি? বিসি। খুবই সহজ অঙ্ক। দেখছেন যে টিটার মানটা আমাকে এখানে কত বলছে বলতো? টিটার মান আমাকে দিচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি লিখলাম। এবি আমি জানি না, এইচ ধরছিলাম, বিসি আমি 20 জানি, বসাই রাখলাম। 10-30 ডিগ্রির মান একটু আগে বলছি, চার্টটা খুব ইম্পর্টেন্ট। 10-30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এখানে এইচ ডিভাইডেড বাই 20। তাহলে কি হবে? এখান থেকে এইচ ইন্টু √33 ইকুয়ালস টু 20 আসতেছে। সুতরাং এইচ ইকুয়ালস টু কত আসবে? 20 ডিভাইডেড বাই √3। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এখানে আমাদের আনসার শেষ। যদি লিখিত পরীক্ষায় আসে, আপনি চাইলে এতটুকু দিয়ে আনসার লিখে ফেলতে পারবেন। প্রিলিমিনারিতে আসলে আপনার একটা আনুপাতিক মান বের করতে হবে। √3 এর একটা আনুপাতিক মান কত বলুন তো? 1.73, এখন ডট ডট কিছু একটা মান আসবে। ঠিক আছে, তো এটা দিয়ে যদি ভাগ করতে পারলে করবেন, আর না পারলে এতটুকু রেখে দিলে আপনি আনসার হবে এবং আপনার নাম্বার ফুল মার্কসই পাবেন। এটাই হচ্ছে আমাদের অঙ্ক। খুবই সহজ অঙ্ক। জাস্ট প্রশ্নটা বুঝে কি বলতেছে সেই অনুপাতে একটা আমরা চিত্র আঁকবো, সমকোণী ত্রিভুজ আঁকবো। সমকোণী ত্রিভুজ এঁকে সূক্ষ্মকোণটা চিহ্নিত করবো, করার পরে কোন বাহুটা দেওয়া আছে আর কোন বাহুটা বের করতে হচ্ছে, এই দুটার মধ্যে সম্পর্ক আছে এরকম একটা ত্রিকোণীয় অনুপাত আমাকে বের করে ধরে নিয়ে সেখানে ভাগে অঙ্কটা করতে হবে। এখানে লম্বাটা বের করতে বলছিল আর ভূমিটা দেওয়া ছিল, সুতরাং লম্বা আর ভূমি নিয়ে যে সম্পর্ক সেটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা ইউজ করে আমরা অঙ্কটা করে ফেলছি। উচ্চতা আমাদের কথা আসছে 20 ডিভাইডেড বাই √3 মিটার। এটা আমাদের আনসার। একজন বলছে উন্নতি হলেই ট্যান, অবনতি হলে সাইন। মুখস্থ করতে হবে না। কেমন? আমি একটা কথা সবসময় বলি, ক্লাসেও বলি, কোনো শর্টকাট আমাদের এক্সট্রা করে মনে রাখবেন না। যে জিনিসটা আমাকে বুঝে বুঝে করা যাচ্ছে, খুব ইজিলি আমি ধরতে পারছি, সেটা আমি কেন মুখস্থ করতে যাবো? কেমন? যদি আল্লাহ না করে কোনো অসতর্কতার কারণে যদি পরীক্ষা অঙ্কটা ভুল হয়ে যায়, আপনি দেখবেন যে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবেন না। এজন্য বাসায় কখনো শর্টকাট শিখবেন না। আমরা বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারলে আমি মুছে দেবো। কেমন? আমি আরেকটা অঙ্ক চলে যাবে, সিমিলার আমি আরেকটা অঙ্ক করাবো। এটা কষ্ট করে বলেন তো আপনারা বুঝতে পারছেন কিনা? একজন বলছে এক্সিলেন্ট টিচার। আচ্ছা, ধন্যবাদ। আপনারা বুঝতে পারলে আসলে আমাদের কষ্টটা সার্থক। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। কেমন? আমি আরেকটা অঙ্ক করাচ্ছি, তারপরে আমাদের ক্লাস শেষ। ত্রিকোণমিতি থেকে আর বেশি কিছু আসে না, আমি যেগুলো পড়াইছি এগুলোই আসে। এগুলো বুঝলে আপনারা পারবেন। তো বাসায় কাজ হচ্ছে আপনাদের, এখন আমি যা করালাম সিমিলার অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করা। কেমন? এর চেয়ে কঠিন কিন্তু পরীক্ষা আসবে না, এগুলোই আসবে। অবনতির একটা অঙ্ক করলে ভালো, কিন্তু আমি অবনতির অঙ্ক এখন পর্যন্ত পাইনি, কোনো পরীক্ষা আসেনি। আচ্ছা, আপনারা যদি কখনো পেয়ে থাকেন, আমার না বুঝলে আমার কাছে পাঠাইন। কেমন?
এখন পর্যন্ত আমি অবমতির কোনো অঙ্ক পাই নাই, পরীক্ষার হলে আসেনি। দেখেন একটা অঙ্ক দেখেন, এটা বিশেষ এই পর্যন্ত 2 বার আসছে অঙ্কটা একটু করাচ্ছি কেমন। কি বলছে, একটি 48 মিটার লম্বা খুঁটি একটি 48 মিটার লম্বা খুঁটি কি বলছে ভেঙে গেছে, ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রশ্ন করছে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল। দেখেন প্রশ্ন দেখে অনেক কঠিন মনে হতে পারে, আমরা আবার একটা চিত্র আঁকার চেষ্টা করি কেমন। কি বলছে, একটা 48 মিটার লম্বা খুঁটি, মনে করেন এই যে একটা খুঁটি, এর পুরো দৈর্ঘ্যটা প্রশ্ন বলে দিয়েছে 48 মিটার। বলছে ভেঙে গেছে, ভেঙে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে, মনে করেন এই যে এই উচ্চতায়, মনে করেন এই যে এ বি একটা খুঁটি, এটা সি বিন্দুতে ভেঙে গেছে। কি হয়েছে, সি বিন্দুতে ভেঙে গিয়ে, মনে করেন এই সি বিন্দুতে ভেঙে গিয়ে এই ভাঙা অংশটাই নিচের দিকে চলে আসছে। ভাঙা অংশটাই নিচের দিকে এভাবে এসে ভূমিতে একটা বিন্দু স্পর্শ করছে, সেটা মনে করেন ডি বিন্দু। কি বলছে, এটাই তো বলছে তাই না, একটা 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে, তার মানে এই যে উপরে ভাঙা অংশটা এদিকে এসে পড়ে গেছে, ঠিক আছে, কিন্তু এটা বিচ্ছিন্ন হয় না, এভাবে লেগে আছে, এভাবে লেগে আছে কেমন, মনে করেন এই যে এরকম এভাবে লেগে আছে, এবার বিচ্ছিন্ন হয়ে যায় না, এবার লেগে গিয়ে তার সাথে ভূমিতে একটা বিন্দুতে ডি বিন্দুতে কি করছে, স্পর্শ করছে। তার মানে এই যে দূরত্ব যেটা, অর্থাৎ এসি যে দূরত্ব সেটা, এটা কিন্তু সেম দূরত্ব। এই অংশটা ভেঙেই তো ভূমিতে আসছে তাই না, তো আমি বলতে পারি এসি অংশ এবং এডি অংশ, সিডি অংশ পরস্পর সমান। এবং আমাকে জিজ্ঞেস করছে কত উচ্চতায় সেটা ভাঙছে, ভূমি হতে কত উচ্চতায় খুঁটিটা ভেঙে গেছিল, অর্থাৎ এই যে এই দূরত্ব যেটা, সেটাই আমাকে বের করতে বলছে কেমন। আমি মনে করি সেটা জানি না, এইচ মিটার সেটা আমি জানি না, কিন্তু আমাকে বলে দিছে ভূমির সাথে ভাঙা অংশটা ভূমির সাথে যায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এবার দেখেন অঙ্কটা, এবার মনে হয়তো আগের অঙ্কটা তো খুব সহজ ছিল, টিটা ছিল, ভূমি বা লম্বের মধ্যে যে কোনো একটা জানা ছিল, কিন্তু এবার দেখেন তো বিসিডি সমকোণী ত্রিভুজের মধ্যে আমি একটা বাহুর মানও জানি না, কিন্তু একটা সূক্ষ্মকোণ জানি। এবং জিজ্ঞেস করছে যে বিসি অংশটা আপনার কত উচ্চতায় ভেঙে গেছিল। একটা জিনিস খেয়াল করেন, এই বিসি যদি এইচ মিটার হয় আর পুরো খুঁটিটা যদি 48 মিটার হয়, তাহলে এই এসি যেটা, এই এসি অংশটা কি বলুন, এটা 48 মাইনাস এইচ মিটার না, অর্থাৎ এটা যদি এসি যদি 48 মাইনাস এইচ মিটার হয়, তাহলে যে সিডিটাও কিন্তু কি হবে 48 মাইনাস এইচ মিটার। কেন, আমরা জানি এসি এবং সিডিটা এখানে কি সমান, কারণ এই এসি অংশটাই কিন্তু ভেঙে এসে এই ডি বিন্দুতে কি হয়েছে, স্পর্শ করেছে, ভূমিতে স্পর্শ করে 30 ডিগ্রি ভূমির সাথে কোণ উৎপন্ন করছে। প্রশ্ন বলে দিয়েছে ভূমির সাথে। অনেক সময় প্রশ্নটা এরকম থাকে যে দণ্ডায়মান অংশের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। দণ্ডায়মান মানে কি, যেটা ভাঙে নাই, এই যে বিসি অংশ ভাঙে নাই, সেটার সাথে যদি বলতো তখন 30 ডিগ্রিটা এখানে না হয়ে কোথায় হইতো, এখানে 30 ডিগ্রি হইতো, তাহলে এটাকে সূক্ষ্মকোণ ধরে আবার অঙ্কটা করা লাগতো কেমন। কিন্তু আমাকে বলছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এটাই হবে আমার 30 ডিগ্রি কেমন। তাহলে এবার দেখেন আমি কি করব, আমি এই বিসিডি অংশটা যদি সরাসরি মান জানি না, কিন্তু একটা মান আমি জানি, সেটা কি 48 মাইনাস এইচ, এটা আমি জানি। আর বের করতে হবে কি বিসি না, তাহলে আমরা কি এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি অতিভুজ। এরকম যদি হয় লম্ব আর অতিভুজ নিয়ে কোন অনুপাত আমরা জানি বলেন তো, আমরা সাইন থিটা জানি, কি জানি এই ত্রিভুজের মধ্যে সাইন থিটা সমান কি লেখা যাবে, লতি, লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কি বিসি, বিসি ডিভাইড বাই অতিভুজকে বলেন তো সিডি না, এই যে সিডি, এটা লিখলাম। এবার সাইন থিটা মান দিয়ে দিচ্ছে প্রশ্নে 30 ডিগ্রি। বিসি কত বলেন তো, বিসি আমি জানি না, এইচ ধরে দিয়েছিলাম। আর সিডি কত, সিডি আমি 48 মাইনাস এইচ এটা পাইছিলাম কেমন। এখান থেকে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে আমরা জানি হাফ, এখানে এইচ নিচে 48 মাইনাস এইচ, এখান থেকে কোনাকুনি গুণ করলে কি হবে 2h, 2h ইজ ইকুয়ালস টু 48 মাইনাস এইচ, আর এই এইচটা পক্ষান্তর করলে 3h হয়ে যাবে,
3h = 48, সুতরাং h = 48 / 3 করলে 16 মিটার। অর্থাৎ ভূমি থেকে 16 মিটার উচ্চতায় খুঁটিটা ভেঙে গিয়ে আপনার বাকি 32 মিটার কি হয়ে গেছে, ভেঙে গিয়ে ডি বিন্দুতে ভূমিতে স্পর্শ করে এই 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছিল। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। খুঁটিটা কত উচ্চতা ভাঙছিল? 16 মিটার উচ্চতায় ভাঙছিল। এরকম আপনার ত্রিকোণমিতিতে এরকম লিখিত পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? এরকম লিখিত পরীক্ষায় আসতে পারে। তো এরকম ডিটেলসে আপনাকে বুঝে করলে আপনার অঙ্ক কখনোই ভুল হবে না। জাস্ট যে চিত্রটা আপনার উদ্দীপকের মতো প্রশ্ন যে দেওয়া থাকবে, সেই প্রশ্নটাকে আপনার এরকম একটা সমকোণী ত্রিভুজে রিপ্লেস করতে পারলেই, আর সূক্ষ্মকোণের সাপেক্ষে কোনটা লম্ব হয়, কোনটা ভূমি হয়, কোনটা কোথায় উৎপন্ন হয়েছে সেটা যদি আপনি বুঝতে পারেন এবং সেই অনুপাতে ত্রিকোণমিতিক অনুপাত যদি আপনি বের করতে পারেন, কোনটা ব্যবহার করবেন সেটা যদি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য অঙ্কটা কখনোই ভুল হবে না। বুঝতে পারছেন কিনা বলেন? অনেকেই পারছেন, 16 মিটার বের করতে পারছেন। কেমন বুঝতে পারছেন কিনা? এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করছি এবং আমি শুরুতে যে সূত্রগুলো বুঝাইছিলাম, এগুলো বুঝতে পারছেন কিনা? একটা অনেস্ট রিভিউ দেন যে ত্রিকোণমিতি যে ক্লাসটা করছেন, এই ক্লাসের মাধ্যমে আপনাদের ত্রিকোণমিতির ভীতি একটু হলেও দূর হয়েছে কিনা, এটা একটা অনেস্ট রিভিউ দেন। কেমন? একটু হলেও দূর হয়েছে নাকি বলেন? পরবর্তীতে যখন আপনারা ত্রিকোণমিতির অঙ্কগুলো করবেন, তখন সাহসের সাথে অঙ্কটা অ্যাপ্রোচ করতে পারবেন কিনা, এটুকু যদি আপনার আত্মবিশ্বাস অর্জন করতে পারেন আজকের ক্লাস থেকে, তাহলে এটাই হচ্ছে আমার এই ক্লাসটা করানোর সার্থকতা, ঠিক আছে? আর বাকি ম্যাথ আপনি পারবেন কিনা সেটা নির্ভর করবে আপনি বাসায় কি পরিমাণ প্র্যাকটিস করছেন সেটার উপর। কেমন? তো সবাই, এইটাই আমাদের শেষ ম্যাথ ছিল। আর যতটুকু বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। যেটুকু আপনার কনফিউশন আছে সেটুকু বাসায় প্র্যাকটিস করেন, আর কনফিউশন থাকলে আপনি পরবর্তীতে নিজের মতো ট্রাই করতে পারেন। কেমন? আর আমাদের 47তম যে প্রিলি ব্যাচ, সেখানে আমি ম্যাথ ক্লাস করাই। কেমন? যেগুলো আসলে মূলত ফ্রি ক্লাস চলতেছে, ওখানে আমি ম্যাথ ক্লাস করাই। সেখানে আমরা চেষ্টা করি প্রিলিমিনারি সিলেবাস এবং রিটার্ন সিলেবাসগুলো কভার করার। কেমন? তো ওখানে আরও টিচার আছেন, ওনারা অন্যান্য সাবজেক্ট পড়ান, আমি ম্যাথ ক্লাস করাবো। যদি কেউ ভর্তি হন ওখানে ভর্তি হলে আশা করি দেখা হবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আগামীকাল আমাদের আরেকটা ক্লাস হবে, সেই ক্লাসটা হবে বহুপদী উৎপাদকের উপর। কিসের উপর ক্লাস হবে? বহুপদী উৎপাদক, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণের জন্য কিছু সূত্রাবলীর আগে ওগুলো আমরা আলোচনা করবো এবং অঙ্কগুলো করার চেষ্টা করবো। কেমন? সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।